সুপ্রিয় কলেজের বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে গেছে দেশে অথবা বাইরে থেকে প্রাণপ্রিয় বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1268তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো বন্দনগরী চট্টগ্রামের ভাই মোহাম্মদ রনির জীবনের ছোট্ট রনির জীবনের কলিজা কাঁপানো এক মর্মান্তিক বাস্তব জীবন কাহিনী। বন্ধুগণ, আজকের গল্পের টাইটেল 15 বছর বয়সে ভাগিনাকে জোর করে বিয়ে করে মামি। কিন্তু কেন 15 বছরের একটা ছেলেকে জোর করে বিয়ে করতে হবে ওনার মতো বয়স্ক একজন মানুষ? এই গল্পটা এইরকম একটা গল্প, আমি নিশ্চিত করে বলতে পারি যে এই গল্পটা প্রতিটা মানুষের হৃদয় স্পর্শ করবে। এবং এই গল্পটা রনি বলেছে সে তার জীবনের শেষ পর্যায়ে এসে খুব বড় একটা বিপদে পড়েছে। সে একটা সিদ্ধান্ত নিতে পারতেছে না যে তার ঠিক এই মুহূর্তে কি করা উচিত, যার জন্য গল্পটা আমার কাছে বলেছে এবং আমার কাছে একটা পরামর্শ চেয়েছে। আমি গল্পটা আপনাদেরকে শোনাবো আমার মুখ থেকে এবং সবাইকে অনুরোধ করব গল্প শেষে আপনারা আপনাদের কমেন্টের মাধ্যমে রনিকে একটা সঠিক পথ দেখিয়ে দেবেন। আমার তো একটা পরামর্শ থাকবেই এবং আপনারাও আপনাদের পরামর্শগুলো কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ রনি, আমার বাড়ি চট্টগ্রাম। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি। আমাদের পরিবারটা বন্দনগরী চট্টগ্রাম শহরের অদূরে কোনো এক ছোট্ট গ্রামে এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আসলে নিম্ন মধ্যবিত্ত বলা যায় না, উচ্চ মধ্যবিত্ত বলা যায়, কারণ আমার বাবা একটা সময় প্রবাসে ছিলেন এবং প্রবাস থেকে এসে আমার বাবা তার জমানো টাকাগুলো দিয়ে আমাদের এলাকাতে অনেক বড় বড় ব্যবসা চালু করে, যার জন্য আমাদের পরিবারটা আমাদের গ্রামের 8-10টা পরিবার চেয়েও সম্পূর্ণ ভিন্ন একটা পরিবার। আমাদের পরিবারে তেমন কোনো অভাব অনটন নেই। আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি আমাদের পরিবারটা অনেক সুখে শান্তির একটা পরিবার। কিন্তু আমাদের নানুর পরিবারটা অনেকটা দুঃখী। আমার মা অনেক গরিব পরিবারের মেয়ে ছিল, কিন্তু আমার মা দেখতে শুনতে খুব বেশি সুন্দরী ছিল, যার জন্য আমার মাকে এক নজর দেখে আমার বাবা বিয়ে করে ফেলে। তো আমার নানু বাড়ির অবস্থা খুব খারাপ। আমি সবসময় দেখতাম যে আমার বাবা আমার নানু বাড়িতে সাহায্য সহযোগিতা করতো। অনেক সময় আমার নানু বাড়িতে টাকা পয়সা পাঠাতো, ধান চাউল পাঠাতো, এটা ওইটা অনেক কিছুই আমার নানু বাড়িতে আমার আব্বু পাঠাতো। একরকম নানুদের গোটা সংসারটাই আমার আব্বা চালাতো। এরকম করে আমার শৈশবের দিনগুলো কাটে। আমি তখন সবেমাত্র ক্লাস 3তে পড়ি। ক্লাস 2 থেকে পাশ করে ক্লাস 3তে উঠেছিলাম। ওই বয়সে হঠাৎ করে একদিন আমি খবর পেলাম আমার মা জমিনে গিয়েছিল হাঁস আনার জন্য, মানে মাঠে গেছিলো হাঁস আনার জন্য, মানে মায়ের হাঁস নাকি মাঠে ছিল, তো এগুলোকে আনতে গেছিলো। ওই সময়তে হাঁস আনতে গেলে পরে ওখানে ইলেকট্রিসিটি ছিল, মানে কারেন্টের লাইন কীভাবে জানি ছিঁড়ে পানিতে পড়ে যায় এবং আমার মা হাঁস আনতে গিয়ে ওই পানিতে পা দিয়ে আমার মা কারেন্টে আটকায় যায়। ইলেকট্রিক শর্ট খেয়ে আমার মা ওইখানে মারা যায়। মায়ের ছোট্ট বয়স, আমি বুঝি না যে আমার মায়ের মৃত্যু হয়েছে। মৃত্যুকে আমি এটাও জানি না। সবাই শুধু আমাকে একটা কথাই বলতেছিল যে রনি, আজকে থেকে কাকে তুই মা বলে ডাকবি? তোর মা তো মরে গেছে, আর কোনোদিন তোর মা তোকে কোলে নেবে না, তোর মা তোকে আদর করবে না। এই কথাগুলো যখন সবাই বলতেছিল আমি সবার মুখের দিকে তাকিয়েছিলাম এবং একটা পর্যায়ে আমার মাকে দাফন করে ফেলা হয়, মাটি চাপা দিয়ে দেওয়া হয়। যখন আমার মাকে কবরস্থানে নিয়ে যাওয়া হয়, দাফন করা হয়, আমি তখনও তাকিয়ে আছি এবং সেই থেকে আমি সবসময় আমার মায়ের কবরের কাছে গিয়ে কান্নাকাটি করতাম এবং মাকে বলতাম, মা তুমি উঠে আসো, ও মা তুমি উঠো। আমি মাকে কবর থেকে ওঠানোর জন্য প্রচণ্ড কান্নাকাটি করতাম। মাঝে মাঝে এরকমও হতো যে আমি আমার মায়ের কবর খুঁড়ে ফেলতাম। এই দৃশ্যটা আমাদের গ্রামের প্রতিটা মানুষের চোখের জল জড়িয়েছে। সবাই আমার এই মা মা ডাকটা শুনে সবাই কান্নাকাটি করেছে। এক পর্যায়ে আমার বাবা আমার মাকে অসম্ভব রকমের ভালোবাসতো বলে তিনি আর বিয়ে শাদী করবে না। আমাকে বুকে জড়িয়ে ধরে আমার বাবা তার গোটা জীবনটা কাটিয়ে দেওয়ার একটা প্ল্যানিং করে এবং এরকম করে সবাই তখন আমার আব্বাকে বলতেছিল যে না, রনির ভবিষ্যতের কথা চিন্তা করে হলেও আপনি বিয়ে শাদী করেন, কারণ এই ছেলেটা কাকে মা বলে ডাকবে? এই ছেলেটা তো এখনও বয়স অনেকটাই, এখনও তো অতটা বড় হয় নাই, ওর মায়ের ভালোবাসা দরকার, অন্তত রনির কথা চিন্তা করে হলেও আপনি বিয়ে করেন। কিন্তু আমার আব্বা কোনোভাবে আর বিয়ে করতেছিল না। এরকম করতে করতে আমার নানি তখন করলো কি, তার দুঃসম্পর্কের এক আত্মীয়র মেয়েকে আমার আব্বার জন্য আমার নানি ঠিক করে ফেললো এবং ঠিক করে আমার আব্বার হাত পা চেপে ধরে আমার নানি বলল যে তুমি এই মেয়েটাকে বিয়ে করো।
এই মেয়েটাকে যদি বিয়ে করো তাহলে রনি তার মাকে আবারও ফিরে পাবে, যে রনি তার মাকে আবারও ফিরে পাবে, রনি তার মায়ের গ্রাণ এই নারীর মাঝে পাবে, তুমি একে বিয়ে করো। জোর করে আমার নানি আমার দাদা দাদি মিলে তখন আমার আব্বাকে আবারও বিয়ে করায়। এবার আমার আব্বা যখন সেকেন্ড বিয়ে করে, আমার ওই সৎমাটাও দেখতে অনেকটা সুন্দর ছিল, আমি মিথ্যে বলবো না। আমার সৎমা যখন আমাদের বাড়িতে এসেছিল তখন তিনি আমাকে অনেক বেশি ভালোবাসতো, আমাকে এতটাই ভালোবাসতো যে ভালোবাসার বর্ণনা দিয়ে আমি শেষ করতে পারবো না। আমাকে প্রচুর আদর করতো, একটু থেকে একটু হলে উনি আমাকে কোলে জড়িয়ে নিত, আমাকে আদর করতে স্কুলে নিয়ে যেত, পড়াশোনা করাতো। এরকম করে সময়গুলো কাটতে কাটতে আমার একটা সৎ বোন হয়। আমার এই সৎ বোনটা হওয়ার পর থেকে আমার জীবনে দুঃখ শুরু হয়। আমার সৎ বোনটা হওয়ার ঠিক 2 বছরের মাথায় আমার আরেকটা সৎ ভাই হয়। একটা সৎ ভাই সৎ বোন হয়ে যাওয়ার পরে আমার সৎ মা সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে যায়। কারণে অকারণে আমার গায়ে হাত তুলে, আমাকে স্কুলে যেতে দেয় না, এবং আমার আব্বাও যে আমার মুখের দিকে তাকিয়ে দ্বিতীয় বিয়ে করতে চায় নাই। আমার মাকে এতটাই ভালোবেসেছিল যে মায়ের কথা আমার আব্বা উঠতো বসতো, মায়ের ভালোবাসায় বিভোর হয়ে আমার আব্বা সেকেন্ড বিয়ে করতে চায় না। আমার সেই বাপ পর্যন্ত মুহূর্তের মধ্যে আমাকে ভুলে গেল, আমার সাথে ঠিকমতো কথা বলে না, আমার মা আমাকে স্কুলে যেতে দেয় না, বিনা কারণে আমাকে মারে, এবং আব্বা এই জিনিসগুলো দেখার পরেও না দেখার অভিনয় করে। আমার আব্বা সম্পূর্ণ পাল্টে যায়, একটা মানুষরূপী অমানুষ আমার বাবা তখন হয়ে যায়। এবং কারণে অকারণে আমার সৎমা আমাকে দিয়ে কাজ করাইতো, এটা করতো ওটা করতো, মানে প্রচণ্ড রকমের প্রেশারে আমাকে রাখে। এরকম করতে করতে আমার পড়াশোনা বন্ধ হয়ে যায়। আমার বয়স তখন প্রায় আপনার 8 বছরের কাছাকাছি, 7 থেকে 8 বছর হবে। ওই সময়তে কিভাবে জানি আমার নানির কানে খবর চলে যায় যে এরকম এরকম আমার সৎমা আমাকে দিয়ে এভাবে কাজ করায়, আমার পড়াশোনা বন্ধ করে দিয়েছে, আমাকে অনেক কষ্টে রেখেছে। এই জিনিসগুলো আমার মা মানে আমার নানি কীভাবে জানি জেনে যায়, এবং খবরগুলো নানি জানার পরে নানি খুব কষ্ট পায়, মানে অনেক কষ্ট পায়। কষ্ট পাওয়ার পরে একদিন নানুমণি অনেক অসুস্থ ছিল, আমার কিন্তু নানা ভাই ছিল না এবং আমার একটাই মামা। তো আমার নানু একদিন আমাকে দেখার জন্য বিকেলবেলা আসে আসরের নামাজের পরে, এবং এসে আমার নানু দেখতে পায় আমি মাত্র মাঠে থেকে কাজ করে আসছি। তো আমার মতো একটা ছোট ছেলে আমি কি ধরনের কাজ করতে পারি। তাই নানু, আমার মা আমার সৎময় দিন ঘরে ছিল না, পরে আমার নানু আমার সাথে অনেকক্ষণ কথা বলে, তুই কি কাজ করিস। আমি তখন কাজের বর্ণনা দিলাম, আর আমার নানি টপ টপ করে তার চোখের পানিগুলো ফেললো। নানি আমাকে জড়িয়ে ধরে বলল, এই দুনিয়াতে মানুষ জাতি পরিবর্তন হতে কোনো সময় লাগে না, আকাশের চেয়েও দ্রুত মানুষের মন বদলে যায়। তোর বাবাও কি এই জিনিসগুলো দেখে? আমি বললাম, আব্বা তো সব কিছু দেখে, কিন্তু আব্বা কোনো প্রতিবাদ করে না। ওই সময় অলরেডি আমার 2টা সৎ ভাই হয়েছে, একটা সৎ বোন আছে। এবং এমন করে সময়গুলো কাটতে কাটতে আমার নানি তখন বলল আমাকে নিয়ে চলে যাবে, আমাকে আমার নানুর সাথে করে নিয়ে যাবে, কিন্তু আমার সৎমা কোনোভাবে আমাকে দিবে না। আমার নানু বলতেছে আমার নাতি এখানে থাকলে কাজ করে মরে যাবে, আমি ওকে আর এখানে কাজ করতে দিব না, এইভাবে কষ্ট পেতে দিব না, আমি ওকে নিয়ে যাব। কিন্তু আমার সৎমা বলতেছে যে না, আপনি ওকে নিতে পারবেন না। কেন নেবেন? কী কারণে নেবেন? ওইখানে আসো, ওর বাপের ঘরে আসো, ওইখানে থাকবে। আমার নানি মাগরিবের আজান পর্যন্ত আমার সৎমায়ের সাথে ঝগড়া করে, কিন্তু আমার নানু আমাকে আর নিতে পারে না। এবং নানু নিতে না পারার পরে আমার সৎমা যদি আমাকে দিয়ে দেয় তাহলে কাজ করবে কে? কারণ সে তো আমাকে দিয়ে সব কাজে করাইতো, রান্নাবান্না, এরপরে আপনার মানে হাঁড়ি পাতিল মাজা, কাপড় চোপড় ধোয়া, এবং তার হাঁস মুরগি ঘরে দেওয়া থেকে সমস্ত কাজ আমাকে দিয়ে করাইতো। আপনারা হয়তো গ্রামের মানুষ যারা আছেন তারা চিনবেন, এক ধরনের শামুক পাওয়া যায় বিলের মধ্যে, যেগুলো হাঁসের বাচ্চাদেরকে খাওয়ানো হয়। সারাটা দিন আমি মাঠের মধ্যে পড়ে থাকতাম শুধু শামুক করানোর জন্য। আমি শামুক নিয়ে বাড়িতে আসলাম, সেই শামুক কেটে হাঁসকে খাবার দিত, হাঁসের বাচ্চাকে খাবার দিত, কিন্তু আমাকে দিত না, আমারে ভাত দিত না, আমারে এক মুঠ পান্তা ভাত দিয়ে আমার সারাটা দিন কাটাই দিত। আমি মাঠের মধ্যে শ্যাওলা এটা ওইটা কুড়িয়ে বহু কষ্ট করে ভাই খাওয়া দাওয়া করতাম। এমন করতে করতে আমার নানি প্রতিদিনই আসতো আমাদের বাড়িতে। প্রতিদিন এসে আমার সৎমাকে বলতো যে দে না, আমি রনিরে নিয়ে যাই, রনি এখানে থাকলে মরে যাবে, রনি এখানে থাকলে কষ্ট পাবে, আমি রনিকে নিয়ে যাই। কিন্তু কোনোভাবে আমার সৎমা আমাকে দিবে না, দেয় না দেয় না দেয় না দেয় না। 1 দিন 2 দিন 3 দিন করতে করতে একদিন হলো কি, আমি বিলের মধ্যে শামুক কুড়াইতেছি, কীভাবে জানি আমার নানি খবর পাইছে, আমার নানি ওই অসুস্থ শরীর নিয়ে বিলের মধ্যে আসছে। আইসা দেখে আমি শামুক কুড়াইতেছি, আমার বলে তুই আমার সাথে চল। আমি বলছি নানু, আমি গেলে তো আমার সৎমা আমারে মারবে। আমার নানু বলে তোরা আমি বলছি আমার সাথে আসার জন্য, তুই আমার সাথে চল, তোর সৎমা তোকে মারবে না, আমি তোকে নিয়ে যাব। এই বলে নানু ওদিন জোর করে আমাকে নিয়ে চলে আসলো, মানে আমাদের নানু বাড়িতে নিয়ে গেল। এবং যেদিন নানু বাড়িতে নিয়ে গেল আমার মনে আছে, আমার নানুমণি আমাকে পাশের একটা ঘরের মধ্যে লুকিয়ে রাখতো। আমার সৎমা আসতো, আমার মানে আমার আব্বু আসতো আমাকে নিয়ে যাওয়ার জন্য, আমাকে খুঁজতো ঘরের মধ্যে আমার নানু কোথায় লুকিয়ে রাখছে কিনা, কারণ আমার নানু তো অনেক গরিব ছিল,
ওনাদের ভাঙা গর্ত ঘরের মধ্যে খুঁজতো কোথায় লুকিয়ে রাখছে, কিন্তু আমাকে আর খুঁজে পাইতো না। আমার আব্বা একটা সময় মাইকিং পর্যন্ত করে, এলাকাতে মাইকিং করে যে এভাবে আমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, একটা ছেলে হারায় গেছে, মাইকিং করে। তো এরকমভাবে কয়েকদিন কাটার পরে আমার নানু আস্তে আস্তে, আচ্ছা আমি তো আর লুকিয়ে রাখার মতো জিনিস না, আমাকে তো আর লুকিয়ে রাখতে পারবে না, আস্তে আস্তে এটা তো খবর হয়ে যাবে। নানু আমাকে সবসময় বলতো, যদি তোর আব্বা কোনোভাবে জেনে যায়, যদি তোর আব্বা কোনোদিন তোকে নিতে আসে, তুই বলবি আমি যাব না, তুই বলবি আমি আমার নানুমণির সাথে থাকবো, আমি আমার মামাদের সাথে থাকবো, আমি যাব না। এই কথাগুলো আমার আব্বা তখন আমাকে, মানে আমার নানুমণি তখন আমাকে বলতো। এইভাবে মাসখানেক কেটে যাওয়ার পরে ঠিকই আমার আব্বার কানে একটা সময় খবর চলে যায় যে আমার নানু আমাকে আটকায় রাখছে, আমি নানু বাড়িতে আসি। আব্বা কী করলো, ওই দিন লোকজন নিয়ে আমাকে নিতে আসছে, মানে 5-6 জন লোক নিয়ে আমাকে এই বাড়ি থেকে নিতে আসছে। আমি নানুর গলা জড়িয়ে ধরে আসি, আমি বলছি আমি যাব না। আমি নানুর ধরাই আসছি, আব্বা আমাকে নেওয়ার জন্য খুব চেষ্টা করতেছে। ওই সময় আমার নানু বাড়ির মেম্বার এই জিনিসটা দেখে, মানে আমাদের নানু বাড়িটাই মেম্বার বাড়ি ছিল, মেম্বার বয়স্ক মানুষ, উনি এটা দেখে। উনি দেখে এসে বলতেছে এখানে কী হয়েছে এখানে। পরে আমার আব্বা বলতেছে আমার শাশুড়ি আমার ছেলেকে আটকায় রাখছে, আমি আমার ছেলেকে নিয়ে যাব। এবং আমার নানি আমাকে বলতেছে আমি ওরে যাইতে দিব না, আর আমিও বলি আমি আমার নানুকে ছেড়ে যাব না। এই কথা বলার পরে বলতেছে, সর্দার বলতেছে আর কি, মানে মেম্বার বলতেছে ঠিক আছে, আগামী দিন তোমাদের এলাকার মেম্বারে নিয়ে আমি একটা দরবার করব, ওই দরবারে এটা নিয়ে আলোচনা করা হবে, ওই দরবারে এটা নিয়ে আলোচনা করবো ওকে ওর দাদার বাড়িতে যেতে চায় নাকি যেতে চায় না। এবং এরপরের দিন তখন দরবার বসলো স্কুলের মাঠের মধ্যে, 2 গ্রামের মানুষ মিলে, 2 গ্রামের সর্দার মিলে, মেম্বাররা মিলে তখন দরবার বসছে। এখন দরবার বসার পরে তো আমাদের এলাকার যে ছিল, আমার নানু বলতেছে যে আমাদের এলাকার মেম্বার তো আমাদের পক্ষেই, আমাকে আমার নানুর পক্ষে রাখতে চাইতেছে, মানে নানুর বাড়িতে রাখতে চাইতেছে, কিন্তু উনি আমাকে নিয়ে যাবে, আমার আব্বা আমাকে নিয়ে যাবে। একটা পর্যায়ে আমাকে জিজ্ঞেস করা হলো, মাঝখানে নিয়ে জিজ্ঞেস করলো যে তুমি কার কাছে যাবা, তোমার নানুর কাছে না তোমার আব্বার কাছে, তোমার আম্মার কাছে। আমি তখন বললাম যে আমি নানুর কাছে যাব। আমার আব্বা বলে না, ও কি বুঝে নাকি, ও ছোটো মানুষ, ও তো বুঝে না, ওইখানে থাকলে পড়াশোনা করবে না, পড়াশোনার ভয়ে ও আসতে রাজি হয় না। এবার আমাদের এলাকার সর্দার তখন আমার আব্বারে বলল, আপনি আপনার ছেলেরে লাস্ট কবে স্কুলে পাঠাইছিলেন? এবং সেখানে স্কুলের একজন শিক্ষকও ছিল, স্কুলের শিক্ষকও বলল যে রনি অনেক মেধাবী ছাত্র ছিল, কিন্তু ওর বাবা মা ওর মা ওরে স্কুলে আর পাঠায় না, ও আজকে প্রায় 1 বছরও বেশি সময় ধরে স্কুলে আসে না। এই কথা বলার পরে পুরো দরবারের সমস্ত মানুষগুলো তখন আমার নানুর পক্ষে চলে গেল, মানে আমাদের পক্ষে চলে আসলো। সবাই তখন বলতেছে না, রনিকে নিয়ে যাওয়া হবে না, ও নানির কাছে থাকবে। এই থেকে আমি তখন আমার নানুর সাথে থাকতে শুরু করি। আমার বাবার বাড়িতে আর আমি গেলাম না, আমার বাবার বাড়িতে আর আমাকে নিয়ে যেতে পারলো না, আমি নানু বাড়িতে থাকতাম। মাঝে মাঝে আমার আব্বা আসতো, 1-2 দিন মাঝে মাঝে আসতো, এবং একটা পর্যায়ে আমার আব্বা তার যাতায়াত আমার নানু বাড়িতে একেবারেই বন্ধ করে দেয়, আর আসে না, আমার কোনো খবরও নেয় না, খোঁজও নেয় না। এরকম করতে করতে আমি আস্তে আস্তে করে আমার নানু বাড়িতে বড় হচ্ছিলাম। 1 দিন 2 দিন 3 দিন করে এরকম সময়গুলো কাটতেছে, আমি আস্তে আস্তে করে বড় হচ্ছি। তা আমার নানু কিন্তু আমাকে স্কুলে ভর্তি করায়, এটা সত্যি কথা। আমার একটাই মামা ছিল, আমার স্বামীর মামা। আমার মামা মানুষের বাড়িতে মাঠে ঘাটে ওরকম কাজ করতো, লেবারের কাজ করতো। এরপর আমার মামা কিন্তু আমার কোনোদিন কষ্ট দিত না, আমার নানু আমাকে পড়াশোনায় কষ্ট দেয় না। আমি পড়াশোনা করতাম, মির্জা বাড়িতে একটা স্কুল ছিল, প্রাইমারি স্কুল, ওইখানে আমি তখন ভর্তি হই, ওখানে পড়াশোনা করি, এবং আমি পড়াশোনায়ও অনেকটা ভালো ছিলাম। একটা পর্যায়ে আমি প্রাইমারি স্কুলের গণ্ডি পার করি, এবং প্রাইমারি স্কুল পার করে আমি তখন হাই স্কুলে পড়ি। এবং হাই স্কুলে পড়া অবস্থায় আমি দেখতাম আমার মামা বেশিরভাগ সময় হাই স্কুলে গিয়ে বসে থাকতো। আমার মামা, একটাই মামা, হাই স্কুলের সামনে গিয়ে বসে থাকতো। তখন ক্লাস 10-এ পড়া একটা মেয়ে, নাম হচ্ছে স্বপ্না। অনেকের মুখে শুনি আমার মামা নাকি ওই মেয়েটারে পছন্দ করে। মেয়েটা ক্লাস 10-এ পড়ে, আমাদের স্কুলেই পড়ে, ওইটার আমার মামা পছন্দ করে, ওই মেয়ের সাথে আমার মামা প্রেম করতে চায়। এরকম করে করে মামা আমাকে তখন বলতো যে মেয়েটা কেমন। আমি বলতাম ভালোই তো, স্কুলে যায়, সুন্দর জামা কাপড় গায়ে দিয়ে আসে, পড়াশোনা করে, ভালো। একদিন মামা আমারে ওকে দিয়ে চিঠি লেখাইলো, মানে চিঠি লিখে আমার দিয়ে দিল যে আমি যাতে স্বপ্নাকে দিই। আমি তখন ক্লাস 6-এ পড়ি, স্বপ্না তখন ক্লাস 10-এ পড়ে, SSC পরীক্ষার্থী। এরপর আমি গোপনে গোপনে স্বপ্নার হাতে চিঠি দিলাম। আমার মামাও কিন্তু দেখতে খুব সুন্দর ছিল, আমার মা যেরকম আমার মামাও একই রকম ছিল, অনেক ফর্সা, অনেক সুন্দর চেহারা ছিল। একটা পর্যায়ে চিঠি দিলাম, এবং চিঠি দেওয়ার পরে স্বপ্না তখন আমার মামার চিঠিটা গ্রহণ করলো। এরপরে একইভাবে স্বপ্না চিঠির উত্তর আমাকে দিল, আমি এটা এনে আমার মামার হাতে দিলাম। আমার মামা আবার চিঠির উত্তরটা আমাকে দিল, আমি স্বপ্নাকে দিলাম। এরকম করে আমার মামা আর আমার মামি, একরকম মামিই ছিল, তখন আমি মামি বলেই ডাকতাম, আর স্কুলে আমি ওনারা মামি ডাকতাম। তো স্বপ্না মামির মানে আমি তখন ডাক পিয়ন হয়ে যাই, ওনাদের চিঠিপত্র আদান প্রদান এরকম করি। এবং এমন করতে করতে আমার নানির কাছে একদিন আমি বিষয়টা বলে দিই যে নানি, এমন এমন ঘটনা, আমার মামা তো ওই মেয়েরে পছন্দ করে, আমার দিয়ে চিঠি টিঠি পাঠায়। এগুলো বলার পরে মামাও তখন একটু উড়োচণ্ডীর মতো ছিল, বাইরে বাইরে থাকতো, বাড়ি ঘরে খুব বেশি একটা আসতো না, টাকা পয়সা নষ্ট করে ফেলতো,
পরিবারের প্রতি কোনো আকর্ষণ ছিল না, টান ছিল না। এরকম হতে হতে একটা পর্যায়ে আমার নানু তখন আমার মামারে জিজ্ঞেস করলো। মামা তখন অস্বীকার যে না, আমি এরকম কিছু করি না, আমি প্রেম করি না, ভালোবাসি না। এমন করে করে একদিন যখন মামা আমারে আবার চিঠি দিল, আমি ওই চিঠি এনে নানুরে দিয়ে দিছি। নানু তখন পাশের বাড়ির এক মহিলার দিয়ে চিঠি পড়াইছে। আমার মামা কিন্তু চিঠি লিখতে পারতো, আমার মামাও একটু একটু পড়াশোনা করছে, চিঠি লিখতে পারে। এবার মামারে আমার নানু তখন ধরছে, ধরে বললো যে তুই না বললি তুই চিঠি লিখতে পারস না, এইটা কি তুই যে চিঠি লিখছস? এবার আমার মামা তখন আমার নানুর কাছে স্বীকার করলো স্বপ্না নামের ওই মেয়েটারে আমার মামা পছন্দ করে। নানু যদি বিয়ে করায় তাহলে মামা ওই মেয়েটারে বিয়ে করবে। এর 2 দিন পরে আমার নানু তখন আমার নিয়ে ওই মেয়ের পরিবারে গেল বিয়ের প্রস্তাব নিয়ে। যেহেতু আমার নানা নাই, আমার মামাও এক বাপের এক ছেলে ছিল, মোটামুটি জায়গা সম্পত্তি কিছুই নাই, ঘর বিটাটাই আছে। আর আমার মামা সবার কাছে অনেকটা ভালো, এলাকার লোকজন আছে সবাই আমার মামাকে অনেক ভালো জানে, অনেক ভালোবাসে, এবং তিনি 5 ওয়াক্ত নামাজ পড়ে, একটু মানে ধার্মিক টাইপের ব্যক্তি। সবাই তখন বললো যে না ঠিক আছে, ও শামীম ভালো, ওর কাছে বিয়ে দেওয়া যায়। পরে আমার মামার সাথে আমার মামির, স্বপ্না মামির তখন ধুমধাম করে অনেক বড় করে বিয়ের অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে হয়। ওই বিয়েতে আমার আব্বা আম্মাকে কিন্তু দাওয়াত দেওয়া হয়, আমার সৎ ভাই বোনদেরকেও দাওয়াত দেয়, কিন্তু ওরা কেউই আসে না। আমার আব্বাও আসে না, আম্মাও আসে না, আমার সৎ ভাই বোন কেউই কিন্তু আর আসে না। এবং আমার আব্বাও কেউ না আসলে পরে আমার মামার তখন বিয়ে সম্পূর্ণ হয়ে যায়। এরকম করে মামা তখন বাইরে টাইরে কাজ করতো, আমি ঘরে থাকতাম। মামির সাথে যেহেতু আগেই আমার একটা ভালো সম্পর্ক ছিল, আমি চিঠিপত্র আদান প্রদান করতাম। তো তখন দেখো আমি মাঝে মাঝে বাইরে যেতাম মামির জন্য, ধরেন আপনার মানুষের বাগান থেকে জল পাই। আমার মামি আবার টক খুব পছন্দ করতো, টক অনেক পছন্দ করার কারণে আমি বাইরে বাইরে বাগান থেকে জল পাই, তেঁতুল, এরপরে তো আপনার বিভিন্ন ধরনের যে আচার টাইপের যেই ফলগুলো আছে টক টাইপের, এগুলো নিয়ে আসতাম। চালতে নিয়ে আসতাম, চালতে আমার মামির অনেক পছন্দ ছিল, এগুলো নিয়ে আমি দিতাম। আর মামি তখন এগুলো খুব মজা করে খাইতো এবং আমার সাথে খুব ভালো সম্পর্ক। এমন করতে করতে সংসারে খরচ বাড়তেছে, আমার মামির এটা লাগে ওইটা লাগে। আর মামিও দেখতে অনেক সুন্দর ছিল, তার অনেক কিছুর প্রয়োজন হয়। আর আমার মামা এরকম টুকিটাকি কাজ করে সংসার আর চালাইতে পারে না। এমন করতে করতে আমার মামা তখন চাকরির জন্য একটা জায়গায় কথা বলে, একটা জায়গায় কথা বলার পরে ওইখানে আমার মামার চাকরি হয়। চট্টগ্রামে একটা কোম্পানিতে আমার মামার তখন চাকরি হয়। মামা তখন ওই মানে আপনার চিটাং শহরে চলে যায়। মামা চিটাং শহরে চলে যায়, মাসে মাসে প্রতি মাসে 1-2বার বাড়িতে আসে, মামির সাথে থাকে, আবারও চলে যায়। কিন্তু আমার মামির ঘরে কোনো সন্তানাদি হয় না, মামি আর পড়াশোনাও করে না, ওনার ঘরে কোনো সন্তানাদিও হয় না। নানু তো একেবারে অসুস্থ ওই সময়। আমি আমার নানুর সম্পূর্ণ দেখাশোনা করতাম, নানুর পায়খানা পস্রাব আমি পরিষ্কার করতাম, আমার নানুকে আমি আদর করতাম, ভালোবাসতাম, সব কিছু আমার নানুর আমিই দেখাশোনা করতাম। ওই সময় কিন্তু আর কেউই ছিল না, আমার নানুকে আমিই সব কিছু করতাম। এমন করে তখন 1 দিন 2 দিন 3 দিন করে সময়গুলো সামনে দিয়ে কাটতেছে। আমার নানু আমাকে অনেকটা ভালোবাসতেছে, আমিও নানুকে অনেকটা ভালোবাসি, মামানির সাথে দুষ্টমি করি, খেলি। তখন মামানির একমাত্র সঙ্গী ছিলাম আমি, আর আমার মামানির একমাত্র সঙ্গী আমিই ছিলাম, মামিও আমার একমাত্র সঙ্গী ছিল। এরকম করতে করতে আমি মোটামুটি অনেকটাই বড় হয়ে আমি তখন ক্লাস 9-এ পড়ি। এবং আপনারা কেউ খারাপভাবে নেবেন না, আমি শুধু বাস্তবতার জন্যই কথাগুলো বলি, এবং শেষ পর্যন্ত শুনলে আপনারা বুঝতে পারবেন যে আমার দোষ কতটুকু ছিল। ক্লাস 9-এ ওঠার পরে আমার মামির গর্ভে যেহেতু কোনো সন্তানাদি হচ্ছে না, এবং এই নিয়ে আমার মামি তখন আমার মামিকে আমার নানু বলতেছে ছেড়ে দেওয়ার জন্য। নানু অসুস্থ, নানু আমার মামারে বলে যে তোরে ছেড়ে দে, ওরে রাখিস না, অন্য একটা বিয়ে কর, তোর কোনো ভাই নাই, তোর একটাই, তুই একমাত্র ভাই, এখন তুই যে বিয়ে করলি যদি বাচ্চা কাচ্চা নাই হয় তাহলে কিভাবে হবে? আজকে বিয়ে করলি 5 বছর হয়ে গেল প্রায়, এখনও কোনো বাচ্চা কাচ্চা হচ্ছে না, তাহলে কেন? 3-4 বছর হয়ে গেল বাচ্চা কাচ্চা হয় না, এখন কি এটা তুই কেন রাখবি? এরকম করে আমার মামি তখন খুব টেনশনে পড়েছে। আমার নানু তখন এদিক সেদিক বিভিন্ন দিকে মেয়ে খুঁজতেছে, আমার মামাকে আরেকটা বিয়ে করাবে, এই মামি সংসার করাবে না, আরেকটা বিয়ে করাবে। এরকম করে বিভিন্ন দিকে আমার নানু তখন এরকম লোকজনের সাথে কথাবার্তা বলে কোনো মেয়ে পাওয়া যাবে কিনা ভালো। এমন করে 1 দিন 2 দিন 3 দিন সময়গুলো কাটতেছে, এবং আমার মামাও কিন্তু অনেক ডাক্তারের কাছে যায়। আমার মামারও কিন্তু কোনো রোগ ধরা পড়ে না, আমার মামিরও কোনো রোগ ধরা পড়ে না। তারা অনেক কবিরে যে ঔষধ ব্যবহার করে, তাবিজ তুমান এইটা ওইটা, অনেক ডাক্তারের কাছে যায়, কিন্তু কোনো ডাক্তারে তাদের কোনো রোগ শোক কোনো কিছু ধরতে পারে না। এখন কেউই আসলে বুঝতেছে না যে এই সমস্যাটা কেন হচ্ছে তাদের মাঝে এই সমস্যাটা কেন হচ্ছে, তারা কেন স্বামী স্ত্রীর মাঝে এই সমস্যাগুলো ফেস করতেছে, এটা কেউই বুঝতেছে না। মামি তখন কান্নাকাটি করে, সারাদিন ঘরের মধ্যে বসে বসে কান্নাকাটি করে। এখন আমার মামা তো বলছে ছেড়ে দিবে, আমার নানিও বলছে আমার মামানিকে ছেড়ে দেওয়ার জন্য, মামানিকে ছেড়ে দিবে, কিন্তু আমি তো মামানিকে অসম্ভব ভালোবাসি। ওনারে ছেড়ে দিলে আমি খেলবো কার সাথে, দুষ্টামি কার সাথে করবো, তিনিই তো আমার একমাত্র সঙ্গী। এমন করতে করতে ক্লাস 9-এ পড়া অবস্থায় আমার মামি তখন আমার একদিন অফার দেয়। তা আমি অফারের বিষয় শুধু এতটুকুই বলে রাখি যে উনি সন্তান হওয়ার জন্য, উনি বলে তোমার মামার সমস্যা,
তোমার মামার সমস্যা, আমার কোনো সমস্যা নাই, এবং তোমার মামার সমস্যার কারণে আজ যদি আমাকে ছেড়ে দেয় তাহলে আমিও গরিবের মেয়ে, আমার জীবনটাও নষ্ট হয়ে যাবে। আমার অপরাধটাকে, আমি তো কোনো অপরাধ করি নাই, তোমার মামা তো প্রেম ভালোবাসা করেই আমাকে বিয়ে করছে, এখন আমার সন্তান হয় না, এটাতে আমার দোষ কি, তোমার মামার দোষ। এরকম করে সন্তান হওয়ার জন্য মামি তখন আমাকে একটা বাজে প্রস্তাব করলো, এই প্রথম। তখন আমি ক্লাস 9-এ পড়ি। আমি তখন বললাম যে মামি, এইটা আপনি কি বলেন, এইটা আপনি কী ধরনের কথা বলেন, এটা তো আমার পক্ষে মামি সম্ভব না, কারণ আমি আপনাকে ওভাবে দেখি না। মামির সাথে কিন্তু আমি খুব ফ্রি ছিলাম, মানে আমরা একসাথে বসে খারাপ ছবিও দেখতাম, এরকম মানে আমাদের মাঝে লুকেই তো কোনো কিছুই ছিল না, পুরোপুরিভাবে আমরা খুবই ফ্রি ছিলাম, সব বিষয়ে আমরা খোলামেলা আলোচনা করতাম, একদম ফ্রিলি ছিলাম। এরপরে আমি তখন মামিরে বললাম যে না মামি, আমি এই ধরনের কোনো কিছু করতে পারবো না, কারণ আমার মামা যদি জানতে পারে উনি আমাকে মেরেই ফেলবে, আমার মামা কিন্তু খুব রাগী, আমাকে মেরে ফেলবে। মামি বলতেছে তোমার মামা জানবে কেমন করে, তুমি কি কাউরে বলবা? আমিও কাউরে বলবো না, তুমিও কাউরে বললো না, আমরা কেউ কাউকে বলবো না, আমরা এই ধরনের সম্পর্ক করব। এবং আমার যদি বাচ্চা কাচ্চা হয় তাহলে তোমার মামা আমাকে ছেড়ে দিবে না, আমি তোমার মামার সংসারে থাকতে পারবো। আমি যদি এই সংসার থেকে চলে যাই তাহলে কি তোমার ভালো লাগবে? তুমি কার সাথে খেলা করবা, কার সাথে দুষ্টামি করবা? আমারও আসলে মনে হয় যে মামি যদি চলে যায় পরিবার থেকে, আমি মনে হয় মরেই যাব, কারণ মামি তখন আমার দেহের অক্সিজেন হয়ে গেছে। আমি স্কুলে থেকে যে সময়টা থাকি বাকি পুরোটা সময় মাঝে মাঝে মামির সাথে রাতের বেলায় ঘুমাই পর্যন্ত, কিন্তু খারাপ কোনো কিছু মাথায় আসে না। এবার মামি যখন আমাকে এই প্রস্তাব দিল, আমি তখন একরকম মানে না পারতে রাজি হলাম, যে আসলে আর উপায় ছিল না। এবং রাজি হওয়ার পর আমি এই ধরনের সম্পর্ক তখন মামির সাথে করতেছি, কিন্তু কোনো বাচ্চা কাচ্চা তখনও হয় না, কোনো বেবি কিন্তু তখনও আসতেছে না। এরকম করে প্রায় 4-5 মাসের মতো কেটে গেল, এরপরেও কোনো বেবি টেবি হলো না। 4-5 মাস পরে একবার হলো কি, আমি স্কুল থেকে আসতেছিলাম, আপনার বিকেলবেলা স্কুল ছুটি দিল, স্কুল থেকে আসতেছিলাম, তখন আমাদের এখানে একটা মেলা হতো, অনেক বড় একটা মেলা হয়, ওই মেলায় লটারি বিক্রি করে। আপনারা অনেকেই চিনবেন যে লটারির টোকেন বিক্রি করে, 10 টাকা হচ্ছে টিকিট, একটা টিকিট 10 টাকা, এবং 10 টাকায় টিকিট কিনলে ওখানে 5 লাখ টাকা হচ্ছে মানে 1 নাম্বার পুরস্কার, 5 লক্ষ টাকা দেওয়া হবে। তো এইটা বলার পরে আমি তখন করলাম কি, ওখান থেকে 10 টাকা দিয়ে একটা টিকিট কিনলাম, এবং টিকিটটা কিনছি আমি আমার মামির নামে, ওই টিকিট আমার মামির নাম দিছি, এবং মামির নামে আমি টিকিটটা কিনছি। এবং টিকিটটা কেনার পরে আমি এসে মামিরে বলতেছি, মামি তোমার নামে একটা টিকিট কিনছি, যদি এটা লাইগা যায় তাহলে তোমারে দিয়ে দিব। এই কথা বলে মামি আমার বলতে, আমার নামে কিনছো? আমি বললাম জি তোমার নামে কিনছি, যদি লটারি লাগে তাহলে তোমারে দিয়ে দিব, লটারি লাগলে পরে আমি তোমারে দিয়ে দিব। এই কথা বলে তখন লটারি ধরলাম, এবং লটারি ধরার পরে লটারি যখন ড্র হলো, এবং ড্র হওয়ার পরে ভাই আমি তখন জানতে পারি যে আমার কাছে খবর আসলো যে আমি লটারিতে টিকছি, মানে লটারি আমি পাইছি। মানে এইরকম একটা সুখবর, এরকম একটা খবর আমার জীবনে এটা সবচেয়ে আনন্দের একটা মুহূর্ত ছিল, যে আমি 5 লক্ষ টাকা পেয়ে গেলাম 10 টাকা দিয়ে লটারিতে। তো এখন দেখা গেল যে আমার এটা তখন মনে হয়েছিল যে আমার জীবনের সবচেয়ে বড় একটা পাওয়া, এর থেকে বড় কিছু হতে পারে না। কিন্তু পরে বুঝলাম যে এইটা আমার জীবনে কত বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে, যেটা আমার পুরো জীবনটাকে তছনছ করে দিয়েছে, নষ্ট করে দিয়েছে। এটা আমি তখন পাইলাম, লটারি পাইলাম, পাওয়ার পরে আমার মামি সহ গিয়ে, আমার মামা সহ গিয়ে ওখান থেকে টাকাটা উঠে আনছি, লটারির টাকাটা উঠে আনছি, এবং আমাদের এলাকার মেম্বার সহ গেছে, আমাদের নানুবাড়ির যে এলাকার মেম্বার উনি সহ গেছে। 1900 যাওয়ার পরে তখন এই লটারিটা ওইখান থেকে আমরা উঠে আনি টাকাটা উঠে আনার পরে মেম্বার বলতেছে টাকাটা আমার কাছে থাকুক, তোমার তো বাপও নাই মাও নাই, এই টাকাটা তুমি কই রাখবা? আমি তখন বললাম যে না, টাকা আমার মামির কাছে থাক, আমার মামিরে আমি বিশ্বাস করি, টাকা আমার মামির কাছে থাক, টাকা আমি আমার কাছে রাখবো না। এই কথা বলে আমি তখন টাকাটা মামির হাতে দিলাম, মেম্বারের সামনে, মামার সামনে, নানুর সামনে মামির হাতে দিলাম। মামি তখন টাকাটা ওনার কাছে রাখছে, মানে আমি তো আল্লাহর পরে মামিরে বিশ্বাস করি যে ওনার কাছে কোনো কিছু আমার থাকা মানে ব্যাংকে থাকা, আমি এরকমটাই মনে করি। টাকাটা মামির কাছে, এবং এরপরে মামির সাথে আমাদের এই ধরনের সম্পর্কটা আরও হইতেছে। এরকম হতে হতে একটা পর্যায়ে মামির প্রতি আমি অনেকটা দুর্বল হয়ে যাই, মানে প্রচণ্ড দুর্বল হয়ে যায়। এবং দুর্বল হয়ে যাওয়ার পরে মামি তখন আমাকে একদিন ডিরেক্টলি একটা প্রস্তাব করে, মানে এই প্রস্তাবের বিষয়ে আমি কি বলবো, উনি আমাকে ডিরেক্টলি বলতেছে যে রনি, আমি তোমারে বিয়ে করব, যেহেতু তোমার সাথে আমার এগুলো হয়ে গেছে, আমি তোমারে বিয়ে করব, এবং যে টাকাটা তুমি পাইছো ওই টাকাটা দিয়া তুমি কোনো ব্যবসা বাণিজ্য করবা, এরপর আমরা দুজনে একসাথে থাকবো, এই টাকাটা দিয়ে কোনো ব্যবসা বাণিজ্য তুমি করবা, আমরা দুজনে একসাথে থাকবো, আমি তোমারে বিয়ে করব। মানে মামি আমারে পুরোপুরিভাবে বিয়ে করতে রাজি। পরে আমি বললাম যে না, আমি বিয়ে করবো না। তো আপনার মামার সংসার করতেছেন, উনি বলে না, তোমার মামার সাথে থেকে তোমার সাথে আমার বেশি সম্পর্ক হয়েছে, এবং যেই সম্পর্ক তোমার সাথে আমার হয়েছে তোমার মামাকে আর আমার ভালো লাগে না। একরকম জোর শুরু করলো, এবং জোর প্রয়োগ করে উনি তখন আমাকে বিয়ে করলো। এটাতে আমি যদিও রাজি ছিলাম না, এবং বিয়েটা এরকম একটা বিয়ে, উনি ওনার এক বান্ধবীর বাড়িতে আমাকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ওই বান্ধবীর বাড়িতেই তখন মামির সাথে আমার বিয়েটা হয়।
আমরা ওইখানে বিয়ে করি, কিন্তু কোনো কাবিন হয় না, শুধুমাত্র একটা হুজুর ডাকে মাদ্রাসা থেকে এবং মসজিদ থেকে একটা হুজুর ডেকে এনে ওই হুজুরের মাধ্যমে জাস্ট আমরা কলমা পড়ি। এবং কলমাটা পড়ার পরে তখন আমরা দুজনেই একসাথে থাকি এবং ওই ঘরের মধ্যে থাকতেছি। আর এরই মাঝে আমার মামা কী করলো, ঢাকায় চলে গেছে, কোম্পানির কাজে ঢাকায় চলে গেছে। অনেক মাস ধরে মামা আসতেছে না, মামা আসে না। এবার মামা আসবে, মামা বাড়িতে আসবে, মামা ফোন টোন করতেছে, মামা বাড়িতে আসবে। মামা বাড়িতে আসার সময় হয়েছে। এবার মামি আমারে বলে, আমি তোমার মামার কাছে বলে দিব যে তোমার মামা যাতে আমার সাথে না থাকে, আমি তোমার মামাকে তালাক দিয়ে দিব। আর আমি তো মৌখিকভাবে তালাক দিয়ে দিছে, আমি আবার দিয়ে দিব। আমি বললাম যে মামি, এটা আপনি হঠাৎ করে কইরেন না, কারণ মামা যদি এটা জানতে পারে তাহলে মামা মনে অনেক কষ্ট পাবে। এটা আপনি কইরেন না, এটা আপনি আস্তে আস্তে করেন, হুটহাট করে করার দরকার নেই। তাই তো আমি বললাম স্বপ্ন, এটা মানে আস্তে আস্তে করো। এই বলার পরে মামা যেদিন আসবে ঢাকা থেকে মামা রেলগাড়িতে উঠছে, মামিরে ফোন দিছে আমি আসতেছি। মামা বাড়িতে আসার আগে মামি তখন চলে গেছে তার বাপের বাড়িতে, মানে আমার সাথে প্ল্যানিং করেই গেছে যে মামার সাথে থাকবে না। বাপের বাড়িতে চলে গেছে। চলে যাওয়ার পরে মামা বাড়িতে আসছে, আসার পরে নানুও তখন আসে। মামা আমারে বলতেছে, কিরে তোর মামি কই? আমি বললাম মামি তো ওনার বাপের বাড়িতে চলে গেছে। বলে আমি ফোন দিলাম আজকে আমি আসবো, ওই চলে গেল কেন? কী কারণে চলে গেছে? আমি বললাম আমি তো জানি না মামা কেন চলে গেছে। আমার মামা তখন আমাকে বলে, তোর সাথেই তো তোর মামির সবচেয়ে ভালো সম্পর্ক, তোর সাথেই তো তোর মামির গভীর সম্পর্ক, আর তুই জানবি না তো জানবে কে? তুই জানিস, তুই বল কেন তোর মামি চলে গেছে? আমি বলতেছি মামা আমি জানি না তো। আমার সাথে মামা তর্কাতর্কি করতেছে, ঝামেলা করতেছে, চিল্লাচিল্লি করতেছে। এই অবস্থার ভিতরে মামিরে তখন ফোন দিল। ফোন দেওয়ার পরে মামি ফোন রিসিভ করে বলতেছে, আমি তোমার সংসার করব না, আমি তোমার তালাক দিয়ে দিলাম। এই কথা বলে মামা নিয়ে মোবাইলে 3 তালাক দিয়ে দিছে। 1 তালাক, 2 তালাক, 3 তালাক মোবাইলে দিয়ে দিছে। দিয়ে দেওয়ার পরে আমার মামা তখন কান্নাকাটি শুরু করছে, ও মা এটা কী হইলো, ও মা এটা কী হইলো। এবার আমার নানু বলে, ওই আমার নাতির 5 লাখ টাকা না তোর কাছে, আমার নাতির টাকা দিয়ে দে, আমার নাতির টাকা দিয়ে দে, আমার নাতির 5 লাখ টাকা তো তোর কাছে, আমার নাতির টাকা দে। আমার মামনি বলতেছে যে কিসের টাকা দিব, আপনার নাতির কোনো টাকা আমার কাছে নাই, দেখেন আপনার নাতি আমার কাছে টাকা চায় কিনা, যদি আপনার নাতি চায় তাহলে আমি দিয়ে দিব। এবার আমার মামা বলে, তোর মামি তো আমারে ছেড়ে দিছে, তা তোর মামির কাছে টাকা চা। আমি বললাম যে না, আমি কেন টাকা চাইবো, মামির কাছে টাকা থাকলে আমি যে কোনো সময় পাবো, আমি এই টাকা চাইবো না। এই কথা বলে তখন মামার সাথে একটু তর্কাতর্কি হয়। এরপরে পরের দিন মামা তখন আমাদের এলাকার কিছু লোকজন নিয়ে আমাকে সহ সাথে করে নিয়ে মামির বাড়িতে যায়, মানে মামিকে নিয়ে আসবে। যা হবার তা হয়েছে, হুজুরের সাথে করে নিয়ে যায়, প্রয়োজনে কলমা পরে মামিকে নিয়ে আসবে। এইভাবে মামির বাড়িতে যাওয়ার পরে মামি আর আমার মামার সামনে আসে না। মামা তখন আমাকে বলতেছে যে আরে উনি তুই যা, তুই গিয়ে তোর মামিরে ডাইকে নিয়ে আয়, তোর মামি আমার সামনে আসবে না কেন, তুই গিয়ে ডাইকে নিয়ে আয়। আমি তখন যাই, যে বলে মামি মামা তো ডাকতেছে, আসেন না, মামার সামনে আসেন। মামি আমার বলে না আমি যাব না, তোমার মামারে বলো চলে যাওয়ার জন্য, আমি তো তোমার মামাকে তালাকে দিয়ে দিছি। মানে অনেকগুলো মহিলা ছিল তো সবার সামনে বলতেছে, আমি তো তোমার মামারে তালাকে দিয়ে দিছি, এরপরও তোমার মামা কেন আসছে, কী কারণে আসছে? আমি তো তোমার মামার সাথে সংসার করবো না, আমি তো বলেই দিছি, আমি তো তালাক দিয়ে দিছি, তারপরেও কেন আসছে? পরে মামা ওই রুম থেকে বলতেছে, আমার অপরাধটা কি, আমার অন্যায়টা কি? তুমি কী কারণে আমার তালাক দিলা, আমাকে তালাকটা কেন দিলা, আমি কি অন্যায় করছি, তুমি আমার সংসার কেন করবা না? বারবার মামা কান্নাকাটি করে ইমোশনালি হয়ে বলতেছে, কিন্তু আমার মামি আমার মামার কোনো কথার কোনো গুরুত্ব দেয় না, মানে কোনো কথা শোনেই না। এবং মামা তখন মামার মতো করে মানে মামি তখন মামির মতো করেই তেরামি করতেছে যে না, তিনি মামার সংসার করবে না। দেখেন রাত 8টা পর্যন্ত এই মামিরে আনার জন্য মানে প্রচণ্ড রকমের ঝামেলা হইতেছে। আমরা সবাই চেষ্টা করতেছি, কিন্তু মামি আর আসবে না। রাত 8টার দিকে সবাই ব্যর্থ হয়ে পড়ে আমার মামার বাড়ি থেকে চলে আসছে। এইখানে একটা ঘটনা আছে, ওই বাড়ির মধ্যে মামা আমারে বারবার বলতেছে, ঠিক আছে তুই তোর টাকাটা চা, তোর টাকা দিয়ে দিতে বল। এখন আমার মামি আমারে বলে, তুমি যদি আমার কাছ থেকে টাকা নাও, এর কিন্তু তোমার মামা নিয়ে চলে যাবে। তুমি তো আমার বিয়ে করছো, চাইও ভুলেও আমার কাছে টাকা চাইও না। আমি আর মামার কাছে কোনো টাকা চাই না, যে মামির কাছে কোনো টাকা চাই না, টাকা আমি আর খুঁজি না। এখন টাকা কেন মামির কাছে চাচ্ছি না, এটা নিয়ে মামা তখন আমার উপরে খুব খেপে গেল। ওইখানের মধ্যে আমার গায়ে হাত তুলতে আসতেছে, আমাকে মারতে আসতেছে, এবং আমার সবাইরে বলতেছে যে ও একটা মির্জাপুর, এই মির্জাপুরে আমি খাওয়াইছি পড়াইছি এতদিন পর্যন্ত আমার বাড়িতে রাখছি, ও একটা বেঈমান কালফিট, মানে আমারে খুব খারাপ ভাষায় মামা গালাগালি করতেছে, কথাবার্তা বলতেছে। আমি আর মামার ওই কথার কোনো কান টান দিলাম না, আমি আমার মতো করে তখন পড়ে আসি। ওইখান থেকে আমরা রাত্র প্রায় 10টার দিকে আসছি মামনির বাড়ি থেকে। এবার বাড়িতে আসার পরে এবার সবাই আমার গালাগালি করতেছে, আমার নানিও গালাগালি করে, আমার মামাও গালাগালি করে, হ্যাঁ তুই কেন তুই টাকা আনলি না, তুই টাকা চাইলি না কেন, তোর সাথে তোর মামির কী সম্পর্ক? এইরকম করে আস্তে আস্তে করে পুটাস হয়ে যাচ্ছিল যে মামির সাথে আমার একটা খারাপ সম্পর্ক আছে। যদি সম্পর্ক নাই থাকবে তাহলে মামি আমার টাকা দিবে না কেন? আমার মামির কাছে আমার টাকা, তাহলে মামি আমার টাকা দিবে না কেন? এবার সর্দার মাতবর যারা আছে সবাই আমার উপরে খেপে গেল। এখন আমি যদি টাকা যেতাম তাহলে তো মামি চলে আসতো, আমার টাকাগুলো দিয়েই তো মামি এখন আসতেছে না।
কারণ আমার লটারি টাকা মামির কাছে আছে, ওই পাওয়ারে মামি এখন আর আসে না। মামা আমারে বলে, তুই আমার সংসার ভেঙে দিছিস, তোর কারণে আমার সংসার ভেঙে গেছে, তুই আমার সংসার ভেঙে দিছিস, তুই টাকা চাইলে তোর মামি চলে আসতো, তুই টাকা চাইলি না বলে তোর মামি আসে নাই। মানে কী পরিমাণ ঝগড়া তখন আমার সাথে করতেছে ভাই, আমি বলি বুঝাতে পারবো না। প্রচণ্ড রকমের ঝগড়া ঝাঁটি, আমার গায়ে হাত তুলতে পর্যন্ত আসতেছে, আমার সাথে দুর্ব্যবহার, খারাপ ব্যবহার, মানে একদম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে। আমি তখন এগুলো শুনতেছি আর সহ্য করতেছি। এখন কি করব বলেন, এরা এরকম ব্যবহার করতেছে, আমি ওদের ব্যবহার সব শুনতেছি, আমার তো কোনো কিছু করার নাই। আমার সাথে খারাপ ব্যবহার করতেছে, আমি খারাপ ব্যবহারগুলোই শুনতেছি। এরকম করে 1 দিন 2 দিন 3 দিন কেটে যাইতেছে, এবং একটা পর্যায়ে মামা আমারে বলে, তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা, তুই আমার বাড়িতে আর থাকতে পারবি না, তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা। আমি তখন মামিরে ফোন দিয়ে বললাম যে, মানে স্বপ্নারে ফোন দিয়ে বললাম, তখন তো সে আমার বউ। আমি স্বপ্নারে ফোন দিয়ে বলি যে, মামা তো আমার বাড়ি থেকে বের করে দিচ্ছে, এখন আমি কোথায় যাব? স্বপ্না বলে, তুমি একটা কাজ করো, তুমি আমাদের বাড়িতে চলে আসো। আমি বললাম, না, এই কাজ আমি জীবনেও করতে পারবো না, আমি তোমাদের বাড়িতে যাইতে পারবো না। এখন আমি তোমাদের বাড়িতে গেলে সবাই আমারে খারাপ বলবে, সবাই আমারে খারাপ বলবে, এবং বলবে তোমার সাথে হাত মিলে আমি মামার সংসার ভেঙে দিছি, তোমার সাথে আমার খারাপ সম্পর্ক আছে, এমনিতেই তো সবাই বলা বলি করতেছে, তোমার সাথে আমার অবৈধ সম্পর্ক আছে, এই জন্যই তুমি মামার সংসার করো নাই, মামাকে ছেড়ে দিছ। সুতরাং মানুষের এই কথাকে আমি সত্যি হতে দিব না, আমি এটা করতে পারবো না। এবং মামি আমাকে বারবার বলতেছে, তুমি চলে আসো, আমাদের বাড়িতে চলে আসো। আমি আর গেলাম না। না গিয়ে আমি একটা স্কুলের, আমি তো আচ্ছা এর মাঝে কিন্তু আমি এসএসসি পরীক্ষা দিয়েছি, আমি ভুলে গেছি বলতে। এসএসসি পরীক্ষা দিয়ে কিন্তু আমি এসএসসিতে ফেল করি। আমি এসএসসি পরীক্ষা দিয়ে এসএসসিতে 2 সাবজেক্টে ফেল করি, এবং পড়াশোনা কিন্তু তখন আমার আর হয় না, মানে পড়াশোনা হয় না। ফেল করার পরে আমাদের যেই স্কুলের হোস্টেল আছে, অনেক ছেলেরা থাকে আমার জুনিয়র, ওনাদের সাথে তখন আমি হোস্টেলে শেয়ার করলাম। মানে আমাদের ওই স্কুলের যে হোস্টেল আছে, ওই হোস্টেলে উঠলাম, এবং হোস্টেলে উঠে আমি 1 দিন 2 দিন 3 দিন করে হোস্টেলে থাকতেছি। তো এই থাকতেছি তো হোস্টেলে জুনিয়র অনেক ভাইয়েরা আছে, সবাই আমার সাথে ফ্রেন্ডলি মিশে, যদি আমি তাদের সিনিয়র ছিলাম, অনেকে ফ্রেন্ডলি মিশে। এবং আমার এই ঘটনাটা আমার ওই জুনিয়র এক ভাইয়ের কাছে আমি তখন শেয়ার করি, পুরো ঘটনাটা, টাকার বিষয়টা, এবং মামিকে যে আমি বিয়ে করছি এই বিষয়টা। এখন ওই জুনিয়র ভাইটা আমাকে বলতেছে, ভাই আপনি তো মনে হয় ভুল করছেন, আপনার মামি তো মনে হয় আপনার সাথেও আসবে না, আপনার সাথেও মনে হয় সংসার করবে না। আমি বললাম যে, এটা কী বলো? আমি বললাম হ্যাঁ। ও বলে, হ্যাঁ মনে হয় এটাই হতে পারে, নাহলে আপনি আপনার মামির একটু পরীক্ষা করেন, বলেন যে স্কুলের পাশে কোনো দোকান দিবেন টাকাটা দেওয়ার জন্য, এটা বলেন। আমি বললাম হ্যাঁ, আইডিয়া তো ঠিক আছে। আমি তাইলে একদিন স্বপ্নারে বললাম যে, স্বপ্না, আমি তো এইখানে স্কুলের হোস্টেলে পড়ে আছি, এখন স্কুলের হোস্টেলে কিভাবে থাকবো, এখন তো ঠিকমতো থাকা যায় না, অনেক সমস্যা। একটা কাজ করি, এখন আমি চাইতেছি যে তুমি আমার টাকাটা দাও, তুমি যদি টাকাটা দাও তাইলে আমি এই টাকাটা দিয়ে একটা দোকান দিব, মানে স্কুলের সামনে একটা দোকান দিব। এই কথা বলার পরে ও হঠাৎ করে কেমন জানি চেঞ্জ হয়ে গেছে। ওই ছোটো ভাই যেরকম করে বলছিল এরকম করে, হ্যাঁ তোমার হঠাৎ করে দোকান দেওয়া লাগবে কেন? আমি তোমারে বলছি আমার বাড়িতে চলে আসার জন্য, তুমি আমার বাড়িতে আসলা না, আমার বাড়িতে না এসে হোস্টেলে উঠলে, এখন হোস্টেলে উঠা অন্য মানুষের কথা শুই না, তুমি এখন আমার সন্দেহ করতে শুরু করছো, আমার কাছ থেকে টাকা নিতে শুরু করছো, আমি এই টাকা তোমারে দিব না। আমি তখন বললাম, কেন আমাকে এই টাকা কেন দিবা না? বলতেছে, তোমার জন্য আমার সংসার ভেঙে গেছে, আমি স্বামীর সংসার ছেড়ে দিছি, আমি স্বামীর সংসার ছেড়ে আমি তোমার হাত ধরে আমি চলে আসছি শুধু তো এই টাকাগুলোর জন্যই, তো আর তো কিছু না। এখন এই টাকাগুলো যদি তুমি এভাবে নষ্ট করে ফেলো, দোকান করবা, এই করবা, সেই করবা, এগুলো করে যদি নষ্ট করে ফেলো, তাহলে আমার ভবিষ্যৎটা কী হবে? আমরা ভবিষ্যতে কী করবো? আমরা ভবিষ্যতে কীভাবে খাবো, কীভাবে চলবো? আমি তখন বললাম, আমি তো টাকা নষ্ট করবো না, আর আমি তো নষ্ট করার জন্য টাকা চাচ্ছি না। আমি বললাম যে স্কুলের সামনে আমি একটা দোকান দিব, তো এটাতে আমার বিজনেস হবে, আয় উন্নতি হবে, টাকাটা এখানে পুরো থেকে লাভ কি? ও তখন আমাকে বলতেছে, টাকাটা আমি এক জায়গায় লাভের উপরে দিয়ে দিছি। কথা খেয়াল করেন, লাভের উপরে দিয়ে দিছি। আমি বললাম, লাভের উপরে টাকা দিয়ে দিছো? কারে দিছো? বলে, আমাদের বাড়ির এক মহিলারে, ওনারা লাভের উপর দিছে, উনি প্রতি মাসে মাসে লাভ দিতেছে। তাই আমি বললাম, প্রতি মাসে আমি তো বলি না আমার টাকা লাভের উপরে দেওয়ার জন্য, আমার লটারির টাকা তুমি লাভের উপরে দিয়ে দিলে কেন? আমি তো তোমাকে লাভের উপর দিতে বলি নাই, এই তুমি লাভের উপরে টাকা দিলে কেন? এই শুরু হলো ঝগড়া শুরু হলো যে তুমি লাভের উপরে কেন টাকা দিলা? আমি তো তোমাকে লাভের উপর টাকা দিতে বলি নাই, তুমি দিলা কেন? এই আমার মামির সাথে, মানে আমার বউর সাথে তখন আমার তর্কাতর্কি, ঝগড়া ঝাঁটি, ঝামেলা। এবার আমি টাকার জন্য ওদের বাড়িতে যাই। ওদের বাড়িতে গেলে পরে ও তখন আমার সাথে খারাপ ব্যবহার করে, এই টাকার জন্য কেন আনছো, আমি টাকা দিব না, মানে ও দিবেই না, সোজা কথা আমাকে টাকা দিবেই না। এমনি সব কিছু ঠিক আছে, কিন্তু টাকা চাইলিয়ে ঝগড়া, টাকা চাইলিয়ে ঝামেলা, টাকা চাইলিয়ে ধরেন মানে বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দিতেছে। আমি এখন চিন্তা করতেছি, তাহলে আমি এখন কী করবো? মানে টাকা যেহেতু আমাকে দিতেছে না, কোনোভাবেই টাকা দিচ্ছে না, আমি কোনোভাবে ওনার কাছ থেকে টাকা নিতে পারতেছি না। এবার আমি সবশেষ করলাম কি, আমাদের নানু বাড়িতে যে মেম্বার ছিল টাকা দেওয়ার সময়, আমার নানি কিন্তু আর আমার সাথে কথা বলে না, আমার নানিও আমার সাথে কথা বলে না, আমার মামাও আর আমার সাথে কথা বলে না। এরা দুজনে আমার সাথে কথা বলা বন্ধ করে দিছে, আমার সামনেও আসে না, আমার সাথে কথাও বলে না। এরা আমার কাছ থেকে পুরোপুরি মানে পরিপূর্ণভাবে সরে গেছে, আমার সাথে দেখা করে না, আমার সাথে কথা বলে না। আমার মামা এবং আমার নানি দুজনেই।
তো আমি তখন করলাম কি, যে টাকা দেওয়ার সময় তো একটা মেম্বার ছিল আমার নানুবাড়ি এলাকার, ওই মেম্বার মতিন মেম্বার তো ছিল। আমি মতিন মেম্বারের সামনেই তো মামিরে টাকাটা দিয়েছি। আমি তখন মতিন মেম্বারের বাড়িতে গেছি, যে বললাম যে আপনি তো জানেন আমার এই দুনিয়াতে কেউ নাই, আমি এমনি এমনি মামিরে তো টাকা দিলাম, আপনিও ছিলেন, আমার মামাও ছিল, আমার নানিও ছিল, এখন আমার মামি তো আমার টাকা দিচ্ছে না। মতিন মেম্বার তখন আমারে বলে, তোর মামি তো টাকা দিবেই না, এটা কি 1 টাকা 2 টাকা নাকি, এটা কি 2-4 হাজার টাকা নাকি, 5 লাখ টাকা, সে দেবে কেন, সে কখনোই দিবে না। আমি বললাম, এটা আপনি কি কথা বলেন, আমার রক্তে মানে ভিজা টাকা, আমি হচ্ছে লটারির টাকা, এখন আমাকে দিবে না কেন, এটা কি ওনার টাকা নাকি, বলেন এই টাকার বিষয়ে আমি কিছু বলতে পারবো না। আমি বললাম, টাকার বিষয়ে কিছু বলতে পারবেন না মানে, এটা কেমন কথা বলতেছেন, আমি আপনার সামনে টাকা দিছি না। উনি তখন বলে, তোরে বারবার বলছিলাম, তোরা 1000বার বলছি টাকাটা নিয়ে টাকাটা তোর মামির কাছে রাখিস না, এই টাকাটা তোর মামির কাছে রাখার কারণে তোর মামার সংসারটা ভেঙে গেছে, শুধুমাত্র টাকাটা তোর মামির কাছে ছিল বলে তোর মামাকে তোর মামি ছেড়ে দিছে, এখন তুই ওই টাকা চাইতেছস, ওই টাকার জন্য আমরা যেতে পারবো না, আমাদের পক্ষে ওই টাকার জন্য যাওয়া সম্ভব না। মানে উনি একদম জায়গায় পোল্টি নিয়ে নিছে যে উনি যাইতে পারবে না। এবার ভাই আমি টাকার জন্য যাই, এবার মামাই তখন করে কি, লোকজন দিয়ে আমার মারার চেষ্টা করে। টাকার জন্য যখনই তাদের বাড়িতে যাই তখনই লোকজন দ্বারা করায়, আমাকে মারবে, এই করবে সেই করবে। এবং এরকম পরিস্থিতির মধ্যে একদিন হঠাৎ করে আমার আব্বার সাথে আমার দেখা হয়েছে। আমি কিন্তু আব্বার সাথে খুব বেশি দেখা করি না, মানে কথা হয় না। একদিন হঠাৎ করে স্কুলের সামনে আমার আব্বার সাথে দেখা হয়। আমি খুব মন খারাপ করেছি। এদিন সম্ভবত আমার বাবার একটু মায়া লাগে আমাকে দেখে এরকম। আব্বা তখন আমার কাছে আসে, আইসা বলে, কিরে ভালো আছিস, মানে অনেক বছর পরে দেখা। আমি বললাম, জি ভালো আছি, আপনি ভালো আছেন? বলে, হ্যাঁ আমি ভালো আছি। তা মন খারাপ করে বসে আসিস কেন? আমি বললাম, আপনি তো শুনছেনি, আপনার কি শোনার বাকি আছে? বলো, হ শুনছি তো, তোর মামার সংসার ভেঙে গেছে। তা তোর কী হয়েছে, তোর মামার বাড়ি থেকে চলে আসলি কেন? আমি বললাম, চলে আসছি, আমি আমার মামির পক্ষ নিছি, এই কারণে মামা নানি কেউ আমাকে দেখতে পারে, আমাকে বের করে দিছে। তোর মামির পক্ষে নিলি কেন? আমার বাবু তখন আমারে বলতেছে। আমি বললাম, মামির সাথে একসাথে স্কুলে পড়াশোনা করছি, মামির সাথে আমার একটা ভালো সম্পর্ক ছিল, এই জন্য নিছি, এখন তো মামি আমাকে ধোকা দিছে। এটা বলে আমি হাউমাউ করে কান্না করতে শুরু করছি। আমার আব্বা তখন বলতেছে, কান্না করতেছিস কেন, কী হয়েছে আমার কাছে বল, কান্না করিস না। আমি তখন কান্না করতেছি, কান্না করতে করতে বলতেছি, আমার মাও নাই, আর আমার মা মরে যাওয়ার পরে আমার বাবা যে ছিল, আমার বাবাও আরেকটা বিয়ে করে পর হয়ে গেল, এরপরে নানি আর মামা আমার আপন করে নিল, সেই লটারি টাকার জন্য নানি আর মামাও আমাকে ছেড়ে গেল। আমার মামানির সাথে একটা ভালো সম্পর্ক ছিল, সে মামিও টাকার লোভে আমার সাথে বেইমানি করলো, সবাই তো আমাকে ছেড়ে গেলো, আমার কে আছে, আমি ফাঁসি দিব, আমি আত্মহত্যা করব, আমি ফাঁসি দিয়ে মরে যাব, যেহেতু আমার এই দুনিয়াতে কেউ নাই। আমার আব্বা তখন আমাকে জড়াই ধরে বলতেছে, রনি রে, তোর শরীরে আমার রক্ত বইতেছে, তোর শরীরে আমার রক্ত, তুই মরে যাবি কেন, মরে যাবি, আমি বেঁচে থাকতে আমার সন্তান মরবে কেন, তোর কি হয়েছে আমাকে বল, আমি তোরে সাপোর্ট দিব, তোর কি লাগবে বল। আমি বললাম, মামিরে আমি টাকা দিছিলাম, ওই সময় মামিরে টাকা দেওয়ার কারণে আমার মামা আমার নানি আমার কাছ থেকে সরে গেল, সেই মামি আমার কাছ থেকে টাকা নিয়ে মামাকে তালাক দিল, এখন আর মামি আমার টাকা ফিরিয়ে দেয় না। আমার আব্বা বলে, টাকা ফিরিয়ে দেয় না মানে? আমি বললাম, টাকা ফিরিয়ে দেয় না, আমরা 10 জনে মিলে টাকা দিছি, আমার মামি আমার টাকা দিতেছে না, এখন উনি টাকা দিবেন, আমি যতবার গেছি উনি আমার টাকা ফিরিয়ে দিবে না। আমার আব্বা তখন চোখ টোক লাল করে ফেলে, মানি টাকা দিবে না মানি, তোর টাকা না দিয়ে কই যাইব, তোর টাকা দেওয়াই লাগবে, তোর টাকা না দিয়ে কেমনে খাইবো, কেমনে যাইব আমি দেখবো, কে বলছে টাকা দিবে না, টাকা দেওয়াই লাগবে। আব্বু তখন খুব খেপে যায়, মানে অনেকটা রেগে যায়। রেগে গিয়ে তখন আব্বু বলতেছে যে, ঠিক আছে, আমি কালকে ওই এলাকার লোকজনের সাথে কথা বলবো, আমি তোর কাছে আবার আসবো। তা আব্বু এই দিন প্রথম আমার ফোন নাম্বারটা নিয়ে যায়। আব্বুর নাম্বার আমার কাছে ছিল না, আমার নাম্বার আব্বুর কাছে ছিল না। আমার মোবাইল নাম্বারটা আব্বু নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে ওই রাত কেটে গেল। পরের দিন 10টা বাজে আব্বু আমারে কল দেয়। কল দিয়ে আমারে বলে, তুই কই আছিস? আমি বললাম, আমি স্কুলের মধ্যেই আছি। আব্বু বলে, অমুক বাজারে, এটা বাজারের নাম বলে। আমি তখন বললাম যে, কেন? বলে, তুই আয়। পরে আমি ওই বাজারে গেছি। বাজার যাওয়ার পরে দেখলাম যে আব্বা একটা রিক্সা নিছে। রিক্সা নিয়ে আমার বলে, উঠ। আমি তখন আব্বার সাথে রিক্সাতে উঠছি। এখন আব্বা দেখতেছি ওই স্বপ্নাদের বাড়ির দিকে যাচ্ছে, মানে আমার মামির বাড়ির দিকে যাচ্ছে। এরকম করে যেতে যেতে স্বপ্নাদের বাড়ির দিকে একটা মেম্বারের, মানে ওইখানকার মেম্বার কিনা জানি না, মানে ওখানকার একটু প্রভাবশালী লোক, ওনার কাছে গেছে। ওই লোকই কিন্তু আমার আব্বারে দেখে আবার প্রচুর মানে আপনার ভক্তি শুরু করছে, সম্মান শুরু করছে, যে হ্যাঁ আমার আব্বারে দেখেই মানে অনেক মানে মাথা নত করে ফেলছে এটা ওইটা। আমার আব্বা বলে, ভাই আপনি তো অনেক ভালো মানুষ, আপনার সাথে আমার অনেক দিন ধরে সম্পর্ক। আমার এই ছেলেটার মা মরে গেছে, মা মরে যাওয়ার পরে তাই তার নানি তারে নিয়ে গেছে, সে তার নানির বাড়িতেই থাকতেছে, আমার সাথে কোনো যোগাযোগ নেই, আমার ছেলে আমার কাছেও আসে না, তার নানির কথা মতো চলতো, তার মামার কথা মতো চলতো, এমনি এমনিও একটা লটারি পায়। মানে পুরো ঘটনাটা তখন এই লোকটাকে খুলে বলে। বলার পর ওই লোকটা বলে, এই মেয়ের পরিবার তো ভালো না, এই যে স্বপ্নার কথা বলতেছেন, ওর তো পরিবারও ভালো না, ওরা বাপ মাও চিটার, মেয়েও তো চিটার, এখন এখান থেকে টাকাটা উঠাবো কেমনে? আমার তখন বলতেছে, তুমি যে টাকা দিছিলা, টাকা দেওয়ার সময় কেউ ছিল? আমি বললাম, জি, আমার মামার এলাকার এক মেম্বার ছিল।
ওই মেম্বারের নাম বলছে, বলার পরে বলে ওই মেম্বার এখন কি বলে। আমি তখন বললাম যে মেম্বার বলতেছে সে এগুলোর মধ্যে নাই। তখন মেম্বারের কথা আমি শুনি না, এই জন্য মেম্বার এখন আমার কথা শোনে না। পরে এই লোকে বললো কি মেম্বারে কল দিল। মেম্বারে কল দেওয়ার পরে জিজ্ঞেস গেল যে রনি নামের যে টাকাটা আছে, রনির ওই লটারির টাকাটা, এই সম্বন্ধে আপনি কতটুকু জানেন। মেম্বার তখন বলতেছে ভাই এই সম্বন্ধে আমি কিছু বলতে পারবো না, এমনি এমনি রনির আমি টাকাটা দিছি, এই ছেলে কী করছে টাকাটা তার মামিরে দিয়ে দিছে, লটারির টাকার আমাদের সামনে মামিরে দিয়ে দিছে, তার মামার সাথে তার মামি সংসার ভেঙে যাচ্ছে। আমরা ছেলেটারে বারবার বললাম যে টাকাটা নিয়ে আয়, তোর মামির কাছ থেকে এই ছেলে টাকা আনে নাই। এখন টাকা না আনার কারণে এখন ওই মহিলার টাকা নাকি দেয় নাই, ছেলে আমার কাছে আসছে, আমি বিদায় করে দিছি। এই লোকে তখন মেম্বারে বলতেছে যে আপনি একটু, মতিন মেম্বারে বলে যে আপনি একটু আসেন, আপনি একটু আমার বাড়িতে আসেন, মানে রিকোয়েস্ট করার পরে মতিন মেম্বার তখন আসে। সেই পর্যন্ত আমি, আব্বা এবং এই লোক ওই বাড়িতেই ছিলাম। মতিন মেম্বার এসে আমাকে আর আমার আব্বাকে দেখে তো অবাক। পরে লোকটা বলতেছে যে মতিন মেম্বারে বলে যে আপনি তো ছিলেন, আপনি উপস্থিত ছিলেন, বিকালবেলা চলেন ওই বাড়িতে যাই। কারণ ছেলেটা এতিম, একরকম সে এতিম, তার তো কেউই নাই। এখন এই এতিমের টাকাটা দেখি রক্ষা করে দেওয়া যায় কিনা, টাকাটা রক্ষা করা যায় কিনা। এই বলার পরে তখন আমার আব্বা, মতিন মেম্বার এবং ওই লোকটা মিলে স্বপ্নদের বাড়িতে গেছি। স্বপ্নদের বাড়িতে যাওয়ার পরে স্বপ্নার আব্বারে তখন বলা হইলো, মতিন মেম্বারে তখন বলে আমি উপস্থিত ছিলাম, আমার সামনে আপনার বউয়ের হাতে টাকা দিছে, আমার মামি টাকা দিবে না, দিবেই না। লাস্ট পর্যন্ত ওই এলাকার যিনি প্রভাবশালী ক্ষমতাধর ব্যক্তি, তিনি আমার মামিরে বলে আসে, মানে স্বপ্নারে বলে আসে যে 3 দিনের ভিতরে যদি টাকাটা না দাও, 3 দিনের ভিতরে তোমরা যদি টাকাটা না দাও, তাহলে তোমাদের এই ঘর বাড়ি সব কিছু ছেড়ে তোমাদের চলে যেতে হবে। আর তা না হলে তোমার বাপ মা যা আছে, তোমার মেয়ে, সবাই তোমরা জেলে যাইবা, ওই ব্যবস্থা আমি করব। এই কথা বলে যখন ধমক দেওয়ার পর আমার আব্বা বলে তুই বাড়িতে চল, ওইখানে হোস্টেলে থাকবি কেন, হোস্টেলে তুই কেন থাকবি, তুই বাড়িতে চল। আমি বললাম না আব্বা, আমি বাড়িতে যাব না। আব্বা আমার বাড়িতে নেওয়ার চেষ্টা করে, আমি আমার সৎ মায়ের সামনে যাব না, আমার কথা হচ্ছে আমি মরে গেলে আমার সৎ মায়ের সামনে যাব না। আমি সৎ মায়ের সামনে গেলাম না, না গিয়ে আমি তখন হোস্টেলেই চলে গেলাম। হোস্টেলে চলে যাওয়ার পরে 2 দিন পরে আমার আব্বা আমার আবারও কল দিছে, রে রনি তুই আয়, ওই তোর মামি তো টাকা দিতে রাজি হয়েছে এবং তোর মামি নাকি টাকা দিব। এই কথা বলার পরে আমি তখন গেলাম ওই জায়গায়। এখন বিয়ের বিষয়টা আমিও বলি না, আমার মামিও কারো কাছে বলে নাই, আমিও লুকিয়ে রাখছি, আমার মামিও লুকিয়ে রাখছে, এটা কারো কাছে বলি নাই। এবং যাওয়ার পরে ওই বাড়িতে গেছি, যাওয়ার পরে দেখি যে আমার স্বপ্না যে আসে, স্বপ্নার বাবা ওই বাড়িতে, মানে ওই লোকের বাড়িতে, ওই নিয়ে একজন শেখ মানুষ, ওনারা সবাই শেখ বলে, ওই শেখের বাড়িতে। এখন শেখের বাড়িতে আমার আব্বাও তখন গেছে, এবার উনি তখন টাকাটা গইনা দিয়ে দিল আপনার ওই শেখের হাতে, যে আমার মেয়ে টাকা নিয়ে যান, সমস্যা নাই, টাকা যেহেতু দিছে আমি টাকা দিয়ে দিই, 5 লাখ দিয়ে দিছে। ওই টাকাটাই তখন মেম্বার করলো কি, ওই শেখে করলো কি, আমার আব্বার হাতে তুলে দিল। আব্বার হাতে দিয়া বললো যে এই টাকাটা আমি আপনার টাকা, আপনার ছেলের টাকা আপনার হাতে গোছাই দিলাম, এখন টাকা তো পৌঁছাইলাম, যদি পারেন আপনারা টাকাটা ভালো কাজে লাগেন, ছেলের কিছু একটা করে দিয়েন। আমার আব্বা তখন আলহামদুলিল্লাহ বলে লোকের সাথে হ্যান্ডশিপ করে মোলাকাত করে কথাবার্তা বলে আব্বা খুব খুশি হয়ে আব্বা তখন টাকাটা নিয়ে রিক্সাতে উঠছে। আব্বার আমি তখন রিক্সা দিয়ে আসতে আসতে আমি আব্বারে বলতেছি আব্বা আমার টাকাটা দাও। আমার আব্বা তখন আমার বলে তোরা টাকা দিবো মানে তুই টাকা আবার নষ্ট করার লাগিয়া, আবার মানুষের দিয়ে দেওয়ার লাগে, এই টাকা দিয়ে তোরা একটা লাইন করে দিব, তোরা আমি এই টাকা দিয়ে একটা লাইন গার্ড করে দিব। আমি তখন বললাম যে তুমি আমার কি লাইন গার্ড করবা, তুমি তো আমার লাইন গার্ড করলে আর আগেই করতে পারতা, এখন তুমি আমার কি লাইন গার্ড করবা, আমার টাকা আমার দিয়ে দাও। আব্বা বলে না তোরা টাকা দিব না, তোরা টাকা দিলে তুই আবার এগুলো মানুষের কাছে জমা দিতে যাবি, মানুষের কাছে জমা দিবি, টাকা আবার হারাবি, আমি তোরে আর কোনো টাকাই দিব না। যতইভাবে আমি আব্বারে রিকোয়েস্ট করি টাকা দেওয়ার জন্য, আব্বার আমার টাকা আমার কাছে দেয় না, না দিয়ে আব্বা আমার বলে বাড়িতে যাইবি, আমি বললাম না বাড়িতে যাব না, কই যাবি, হোস্টেলে যাবো। এবার আমি হোস্টেলে চলে আসছি। এখন হোস্টেলে আসার পরে এই টাকা নিয়ে আমার আব্বা তখন চলে গেছে আব্বার বাড়িতে। আব্বা তার বাড়িতে যাওয়ার পর আমার সৎ মায়ের সাথে কী আলাপ আলোচনা করছে আমি জানি না, আমি ফোন দিয়ে টাকা দেওয়ার জন্য, এবার আব্বাও ভাই পোল্টি, আমার টাকা আমাদের দেয় না। আমি আব্বারে বলি আব্বা আমার টাকা আমারে দিয়ে দেন, আমি কোনো একটা ব্যবসা বাণিজ্য করি, কিছু একটা করে। আব্বা বলে এই টাকা দিয়ে তোর বিদেশ পাঠামো, এই টাকা দিয়া আমি তোর বিদেশ পাঠাবো, আমারে বিদেশ পাঠাবো, এইটা বইলা আমার আব্বার আমার টাকা আমার দিতেছে না। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন, মানে দিন যত সামনের দিকে যাইতেছে আমার টাকাই আমার আব্বার আমারে ফিরিয়ে দেয় না। আমার টাকা ফিরিয়ে দেন না কেন? এবার আমি আব্বার সাথে আমার কাছ থেকে টাকা নিয়ে গেছে, এখন আমি আব্বার সাথে যুদ্ধটা করবো কারে দিয়া? আমি এই টাকাটা যার কাছে দিই সে আমার টাকাটা খেয়ে ফেলে। আমার আব্বা তখন আমার সৎ মায়ের সাথে হাত মিলে আমার টাকাটা আমাকে ফিরিয়ে দিচ্ছে না। আমি তখন ওই শেখের বাড়িতে পর্যন্ত যাই, শেখের বাড়িতে যেয়ে বলে আপনি যে টাকাটা উদ্ধার করে আমার আব্বার হাতে দিলেন, আমার আব্বা তো আমার টাকা ফিরিয়ে দিচ্ছে না। শেখ আমারে বলে তোমার আব্বা টাকা ফিরিয়ে দিবে না কেন, তুমি তোমার আব্বার বাড়িতে চলে যাও, তোমার বাড়িতে চলে যাও, তুমি হোস্টেলে থাকো কেন, মেসে থাকো কেন, হোস্টেলে মেসে না থেকে তুমি তোমার আব্বার কাছে চলে যাও, ওইখানে গিয়ে তোমার আব্বার সাথে থাকো, তোমার আব্বা তোমার একটা লাইন করে দিবে, তোমার আব্বা অনেক ভালো মানুষ, তোমার আব্বাকে নিয়ে খারাপ কথা বলার দরকার নাই। আমি তখন বললাম কতটা ভালো এটা তো আমি জানি,
আমি ছোটোবেলা থেকে আমার আব্বাকে চিনি, আমি ছোটোবেলা থেকে আমার আব্বাকে দেখে আসছি। আব্বা কোনোদিন আমাকে ভালোবাসে নাই। আব্বা আমার সৎ মায়ের কথায় উঠছে বসছে, আমার সৎ মায়ের সাথে আমার আব্বা চলছে। আমি আমার আব্বার বাড়িতে যাব না, যাই না, আব্বা আমাকে টাকাও দেয় না। এবার সেম যে কাহিনী ওই স্বপ্ন আমার সাথে করছে, একই কাহিনী আমার আব্বা আমারে করতেছে। আমি টাকার জন্য গেলে আমার ছোটো আমার সৎ ভাইরা এরা আমার মারতে আসে, আপনি এই বাড়িতে আসেন কেন, আপনি চলে যান। মানে এরাও আমাকে মারে, আমি এদের কাছে যেতে পারি না। আমার নানু মৃত্যু পথযাত্রী, আমাকে দেখলে বলে ওই সরা, ওরে সরা, আমার সামনে থেকে সরা। আমার নানি আমারে দেখতে পারে না, আমার মামা আমারে দেখতে পারে না। এই টাকার জন্য আমার বাবা আমারে দেখতে পারে না। মানে পুরো দুনিয়াটা আমার কাছে শত্রু হয়ে গেল। এই টাকাটার জন্য পুরো দুনিয়াটা আমার কাছে শত্রু হয়ে গেল, কেউ আর আমার সাথে ঠিকমতো কথা বলে না। এভাবে প্রায় 2-3 মাসের মতো কেটে গেল। আমি তখন পুরো নেশাতে ডুবে গেছি। নেশা করি, কাজ করে, টুকিটাকি কাজ করে, মা এইখানে ওইখানে কাজ টাজ করতেছি, টাকা পয়সা যাই পেতেছে তা দিয়ে নেশা করতেছি। মানে পুরো জীবনটাই নষ্ট হয়ে গেল। যে টাকা এমন একটা জিনিস, যার কাছে যাইবে তার বলে আমার টাকা, আমার এই টাকার জন্য, এই লটারির টাকার জন্য আমার মামার সংসার ভেঙে গেল। স্বপ্না মামির সাথে আমার জীবনটা নষ্ট হয়ে গেল। আমার আব্বা আমার শত্রু তো ছিল, টাকার জন্য আরও শত্রু হয়ে গেল। মামি আমার কাছ থেকে চলে গেল, নানিও চলে গেল, মামাও চলে গেল। তো মনে অনেক কষ্ট পাইলাম। কিছুদিন পরে একদিন রাত আনুমানিক 2টা বাজে স্বপ্ন আমারে ফোন দিচ্ছে, মানে আমার মামি যাকে আমি বিয়ে করছি, আমার বউ আমারে ফোন দিচ্ছে। ফোন দিয়া বলতেছে যে তুমি আমারে তালাক দাও। হঠাৎ করে অনেক মাস পরে। আমি বললাম মানে এত মাস পরে আমারে ফোন দিয়া বলতেছো তোমারে তালাক দেওয়ার জন্য? মানে বলে হ্যাঁ, তুমি আমারে তালাক দাও, আমি অন্য কোথাও বিয়ে বসবো। তাই আমি বললাম আমি তালাক দেওয়ার আর না দেওয়ার কী আছে, আমি বিয়ে করছি, আমাদের বিয়ের তো কোনো কাবিনই হয় নাই, এটার তো কোনো কাবিনই নাই, এবং এটাতে আমরা বিয়ে করছি এটা তো কেউ জানেই না, এটা তো এই দুনিয়ার কেউই জানে না। সুতরাং এইটা আর বইলা তালাক দিয়েও আর না দেওয়ার কী আছে, যাও তুমি অন্য কোথাও বিয়ে করে ফেলো। পরে আমারে বলতেছে অন্য কোথাও বিয়ে করে তো ফেলবো, তা লাস্টবারের মতো তোমার সাথে একটু দেখা করতে চাই। আমারে বলে, আমি বললাম আমার সাথে দেখা করে কী হবে, আমার সাথে দেখা করে কী হবে? বলে আমার আব্বাকে জেলের ভয় দেখাইয়া, এই ভয় দেখাইয়া, ওই ভয় দেখে আমার আব্বার কাছ থেকে টাকাগুলো নিয়ে গেলা, কাজটাকে ভালো করলা, এখন টাকাগুলো কই? আমি বললাম টাকা আর জানি তোমার লাভ কি? পরে বলে আমি তোমার সাথে একটু দেখা করতে চাই, এখনও তো তুমি আমার স্বামী আছো, তা আমার স্বামী থাকা অবস্থা আমি তোমার সাথে আরেকটা আবার দেখা করতে চাই। আমি বললাম কেন, আমার সাথে দেখা করতে হবে কেন? আমার সাথে তোমার দেখা করার প্রয়োজন নাই। না, আমার সাথে দেখা করবে, আমি একটাবার তোমার সাথে দেখা করতে চাই, তুমি কোথায় আসো আমারে বলো, আমি যাব। পরে আমি বললাম যে আমি অমুক হোস্টেলে আছি, অমুক জায়গায় থাকি। এরপরের দিন হলো কি, আমি গেছিলাম একটা মার্কেটে কাজে, একটা মার্কেট ক্লিনের কাজে গেছিলাম। ওই আমারে ফোন দিছে, ফোন দেওয়া দিনে তখন 11টা বাজে। আমারে বলতেছে আমি ওই হোস্টেলের সামনে আছি, তুমি আসো। আমি বললাম তুমি এখানে আসলা কেন? বলে আসছি তোমার দেখার জন্য। আমি বললাম না, তুমি তো আমার দেখার কিছু নেই, তুমি আমার কি দেখবা? তুমি তো আমার সাথে প্রথম চিটিংটা করলা, আমার সাথে প্রথম চিটিং তো তুমিই করলা, তো তুমি আমার কি দেখবা? বলতেছে না তুমি একটু আসো, মানে রিকোয়েস্ট করতেছে, খুব রিকোয়েস্ট, তুমি একটু আসো, আমি তোমার একটু দেখবো। পরে যখন এরকম করে বলতেছে আমি আসছি, এটা বোরকা পরে আসছেও, একদম হিজাব টিজাব পরা, শুধু চোখ ছাড়া কিছু দেখা যায় না। আমি আসছি হোস্টেলের সামনে, আসার পরে বলে ভালো আছো, এমনিই বলে। আমি বললাম আলহামদুলিল্লাহ ভালো আছি। পরে বলতেছে খাইছো দুপুরে? আমি বললাম দুপুরে তখন খাওয়ার সময় হয় নাই। বলে আজকে আমরা দুজনে একসাথে খাবো চলো। আমি বললাম কই যাবো? বলো হোস্টেলে। তাই আমি বললাম আমি তো সবসময় হোস্টেলে খাই। বলে তাহলে আমরা আজকে একসাথে খাবো। তাই আমি বললাম ঠিক আছে। পরে আমি খাইতে বসছি, খাইতেছি, কান্না করতেছি, মানে আমার চোখের পানিগুলো টপ টপ করে প্লেটে পড়তেছে। তখন আমারে বলতেছে কান্না করতেছো কেন? আমারে বলে। আমি বললাম সেদিন লটারি পাইয়া যে পরিমাণের খুশি হইলাম, যদি বুঝতাম যে এই 10 টাকার লটারি আমার জীবনটাকে নষ্ট করে দিবে, তাহলে আমি এই লটারিটা ধরতাম না। এই লটারির টাকাটা আমার পুরো জীবনটাকে নষ্ট করে দিল। আমার মা আমাকে ছেড়ে চলে তো বহুত আগেই গেল। বাবা তো আমার শত্রু ছিল, বাবা আরও শত্রু হয়ে গেল। তুমি আমার মামি ছিলা, মামি থেকে টাকার জন্য, লটারির টাকার জন্য আমার বউ হইলা, এবং এই লটারির টাকার জন্য তুমি আমার ছেড়ে গেলা। ছোটোবেলায় যে নানু আমাকে কুলে পিঠে করে মানুষ করেছে, মায়ের স্নেহ মায়া ভালোবাসা আমাকে দিয়েছে, এই টাকার জন্য সেই নানু আজ আমার সাথে কথা বলে না, মৃত্যু ব্রতযাত্রী মানুষ। আমি ফল নিয়ে নানিকে দেখতে যাই, নানি আমার ফল ফিক্কা ফালাই দেয়। আমার মামা রাস্তাঘাটে আমাকে দেখলে কথা বলে না, আরেক দিকে তাকায় থাকে। যদি জানতাম যে এই টাকা আমার পুরো জীবনটা নষ্ট করে দিবে, তবে সেদিন ওই লটারিটা আমি ছিঁড়ে ফেলতাম। ওই তখন আমারে বলে যে টাকাটা এখন কই আছে? আমি বললাম টাকা কই আছে মানে? টাকা যে নিয়ে যায় টাকা তো তার কাছেই থাকে। তোমার আব্বার কাছ থেকে টাকা উদ্ধার করছে আমার আব্বা, টাকা তো আমার আব্বা নিয়ে গেছে। ওই যখন বলে মানি? আমি বললাম মানে কি আবার, টাকা তো আমার আব্বা নিয়ে গেছে। বলে কেন নিয়ে গেল? আমি বললাম আমার ওই শেখে আমার আব্বার হাতে টাকা দিয়ে দিচ্ছে, আমার আব্বা নিয়ে গেছে, আব্বার আমার টাকা ঢুকে দেয় নাই। পরে বলে তার মানে কি বলতেছো? আমি বললাম আরে তুমি যেরকম তোমার বাড়িতে টাকার জন্য গেলে তুমি আমার মারতা, আমার সাথে এই করতা সেই করতা, সেম কাহিনী এখন আমার আব্বা আমার সাথে করে। আমি যখনই বাড়িতে যাই আমার সৎ ভাইদেরকে আমার উপরে লাগাই দেয়, আমার সৎ ভাইরা আমার এখন মারতে আসে। ও তখন বলি এটা কী ধরনের কথা বলতেছো?
এই ধরনের চিটিং তোমার আব্বা করছে তোমার সাথে? আমি বললাম হ্যাঁ, টাকা যায় যার কাছে যায় সে তো চিটিং করেই, তুমি করলো না? পরে বলতেছে তোমার আব্বার ফোন নাম্বারটা আমাকে একটু দিবা, আমারে বলে। না আব্বার ফোন নাম্বার দিয়ে কী করবা? ও বলে দাও ফোন নাম্বারটা একটু দাও। পরে নাম্বারটা দিলাম, দেওয়ার পরও তখন বলে ঠিক আছে আজকে চলে যাই, আমি তোমার সাথে পরে কথা বলবো। আর তোমার আব্বার ফোন নাম্বার যে আমি নিছি এটা তোমার আব্বাকে বলার দরকার নেই। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি আমার আব্বাকে এটা বলতে যাবো কেন, আব্বা তো আমার সাথে কথাই বলে না। এই কথা বলে ওই দিন স্বপ্না তখন চলে গেছে, খেয়াল করেন। এখন স্বপ্না ওই দিন চলে যাওয়ার পরে তার কয়েকদিন পরে, মানে কিছুদিন পরেই স্বপ্না আমার সাথে আমারে ফোন দিচ্ছে। কিছুদিন বলতে প্রায় আপনার 20-25 দিন পরে। এর মাঝে কিন্তু কোনো কল টল আর দেয় নাই আমার সাথে। স্বপ্না আর কোনো কথা হয় না, কারোর সাথে আমার কোনো কথা নাই। এখন 20-25 দিন পরে কল দিয়া আমি মনে করছি যে মনে হয় ওর বিয়ে হয়ে গেছে, স্বামীর বাড়িতে আছে, সম্ভবত আমাকে এই জন্য কল দিচ্ছে বা এরকম কিছু একটা। 20-25 দিন পরে আমার কল দিয়া বলে আমি তোমার সাথে একটু দেখা করব, তুমি অমুক জায়গায় আসো, একটা লোকেশন আমাকে তো অমুক জায়গায় আসো, আমি তোমার সাথে দেখা করবো। আমি বললাম স্বপ্নে এত দেখা করতে হবে কেন, দেখা করার কি আছে? বলে না তুমি একটু আসো, লাস্টবারের মতো একটু দেখা করো, তোমার জন্য একটা সুখবর আছে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। পরে ওর সাথে আমি দেখা করতে গেলাম ওই জায়গায়। যাওয়ার পরে ওই দিনও আমারে বলতেছে যে রনি আমি তোমার টাকাটা উদ্ধার করে দিব তোমার আব্বার কাছ থেকে এমনি। আমি বললাম আমি একটা ছেলে হইয়া আমার গায়ে শক্তি আছে, আমার আব্বার সাথে ফাইট করে আমি টাকা উদ্ধার করতে পারি না, তুমি মেয়ে হইয়া আমার আব্বার কাছ থেকে টাকা উদ্ধার করে দিবা? বলে হ্যাঁ আমি তোমার আব্বার কাছ থেকে টাকা উদ্ধার করে দেবো, কিন্তু তোমার আব্বার কাছ থেকে টাকা উদ্ধার করে দিলে আমার কি হবে? আমি বললাম আমার আব্বার কাছ থেকে টাকা উদ্ধার করে দিলে তোমার কি হবে, মানে তুমি কি এখনো বিয়ে বসো নাই? বলে আমি তোমাকে ভালোবাসছিলাম, তোমাকে ভালোবাসি, তোমার বিয়ে করছিলাম, টাকার জন্য বিয়ে করি নাই। আমি তোমাকে এখনও ভালোবাসি, আমি যদি তোমার আব্বার কাছ থেকে টাকা উদ্ধার করে দিতে পারি তাহলে কি তুমি আমাকে বিয়ে করে আমার সাথে সংসার করবা? আমি তখন বলি এগুলো কী বলতেছো স্বপ্না, আমার আব্বার কাছ থেকে তুমি টাকা কেমনি উদ্ধার করবা? আর টাকা উদ্ধার করে দিতে পারলেও বা তুমি আমার সাথে সংসার কেন করবা? আমার তো কিছুই নেই, চাল নাই চুলো নাই, কোনো কিছুই নেই। আমাকে বলে করবা কি না বলো, যদি করো তাইলে আমি তোমার আব্বার কাছ থেকে টাকাটা উদ্ধার করে দিব। আমি বললাম ঠিক আছে, আমি তো তোমাকে বিয়ে করছি, আমাদের মাঝে তো তালাক টালাক হয় নাই, তুমি না মুখে তালাক মালাক বলতেছো, কাগজপত্রে তো আমি এখন তোমার তালাক দিনে, তুমি তো এখন আমার বই আছো। টাকা উদ্ধার করে দিতে পারলে ব্যবসা বাণিজ্য করবো এবং তোমার নিয়ে সংসার করব। বলে মনে থাকবে তো? আমি বললাম হ্যাঁ থাকবে। হে ভাই খেয়াল করেন, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। এরপরে এই করলো কি যে কয়েকটা দিন পরে, 3-4 দিন পরে আমার আবার ফোন দিছে। ফোন দিয়া বলে তুমি আবার দেখা করো। আবার দেখা করলাম, বলতেছে যে তোমার পরিচিত কোনো জায়গা আছে কি না যেখানে নিলে তোমার আব্বাকে আটকানো যাবে? আমি বললাম আমার পরিচিত কোনো জায়গা আছে কি না আমার আব্বারে আটকানো যাবে, মানে বুঝলাম না এগুলো কী বলতেছো। পরে বলে বলো না আটকানো যাবে কি না। আমি বললাম যে আমার এরকম কোনো জায়গা নেই। অনেকক্ষণ চুপ থেকে ও বলতেছে আমার একটা বান্ধবীর বাড়ি আছে শুক্রবারে রাতের বেলায়, ওইখানে আমরা কাজ করব, তুমি শুক্রবারে বিকেলবেলা চলে আসবা। আমি বললাম কী কাজ করবো আমারে তো বলবা। বলে তোমার আব্বার ওইখানে আইনে আটকাবো। আমি বললাম আমার আব্বা ওইখানে আসবে কেন? বলে কেন আসবে এটা তুমি পরে, এটা এখন তোমার শোনার দরকার নেই। তোমার আব্বা আসবে, তোমার আব্বার আটকায় আমি এখান থেকে টাকা নিব, তুমি চলে আসবা। শুক্রবারে চলে আসলো, দুপুরে আমারে ফোন দিল। ফোন দেওয়ার পরে দুপুরে আমি গেলাম ওই বাড়িতে। যাওয়ার পরে দেখলাম আরও অনেকগুলো পোলাপাইন, আরও 2-3টা পোলাপাইন, এবং এগুলো ওরই মানে আপনার স্বপ্নার কয়েকটা পোলাপাইন রেডি করলো করে আমারে তখন ওইখানে নিয়ে গেলো। নিয়ে যাওয়ার পরে বলে তোমার আব্বা আসবে। তাই আমার আব্বা আসছে, আমার আব্বা আপনার মাগরিবের পরে মিষ্টি টিষ্টি নিয়ে এই বাড়িতে আসছে। তখন আমি কিন্তু পাশের ঘরে দেখতেছি আমার আব্বা মিষ্টি টিষ্টি নিয়ে এসে ঘরে ঢুকছে, এবং ঘরে ঢুকা মাত্রই আমার আব্বাকে ওখানে মানে ঘরে ঢুকার পরে কিন্তু কিছুক্ষণ ছিল, প্রায় 10-15 মিনিটের মতো ছিল, এবং 10-15 মিনিট পরেই মাইরের শব্দ শোনা যাচ্ছে, আমার আব্বা চিৎকার করতেছে। তো ওই বাড়িটা একটা আলাদা বাড়ি ছিল, মেইন রোডের পাশে একটা বাড়ি ছিল, আশেপাশে কোনো বাড়ি টাড়ি ছিল না। আমি তখন দৌড়ে গেলাম, গিয়ে দেখি এলাকার পোলাপাইনগুলো আমার আব্বারে মারতেছে। আমি তখন বললাম আরে ভাই মারামারি থামান। আমার আব্বা বলে ও তুই আমার আইনে আটকাইছস, তুই আটকাইছস। এখন মামির সাথে মানে স্বপ্নার সাথে আমার আব্বার কী হয়েছে, কী বলে স্বপ্নে এখানে আমার আব্বাকে আনছে, বা 15 মিনিট আমার আব্বা এখানে কী করছে, এগুলো কিন্তু কিছু আমি জানি না। মুহূর্তের মধ্যে আমার আব্বাকে বেঁধে ফেললো ঘরের খাটের সাথে বাঁধার পরে স্বপ্না বলতেছে ভিডিওকে দিয়ে দিব ইন্টারনেটে, ভিডিওকে সবারকে দিয়ে দিব, তোর ছেলে মেয়ের অ্যাকাউন্টে পাঠাবো, তোর ছেলে মেয়েরে দেখাবো। আমার আব্বা বলে যে না এই কাজ করিস না, আমার ইজ্জত নষ্ট করিস না, আমার এলাকাতে একটা সম্মান আছে, আমার সম্মান নষ্ট করিস না। স্বপ্না তখন বলে তাহলে তোর বউরে ফোন দে, ফোন দিয়া টাকা আন, তোর বউরে ফোন দে, ফোন দিয়া টাকা আন। এ কথা বলার পরে আমার আব্বা বলে আমি ফোন দিলে টাকা দিব না। স্বপ্না বলে টাকা না দিলে তোরে মেরে ফেলবো, তোরে এখানে মেরে ফেলবো। এবং বাঁধার পরে এবার আমার আব্বা তখন ফোন দিল আমার সৎ মায়েরে। আবার মোবাইল থেকে ফোন দিয়ে খুব সুন্দর করে বলতেছে যেটা একটা কাজ করো, আমার যে সৎ ভাই আছে হৃদয়, বলে হৃদয় রে দিয়া টাকাটাও মুখের দোকানে দিয়ে আসো। টাকা কিন্তু আমার সৎ মায়ের কাছে। আমার সৎ মা তখন বলতেছে এতগুলো টাকা ওই ওর দোকানে কেন দিয়ে আসবো? আমার আব্বা বলে দিয়ে আসো।
টাকা দিয়ে আসো, আমি পরে বলবো, আমি বাড়িতে আসতেছি। এইটা বলার পরে তখন হৃদয় দিয়া টাকাটা ওইখানে পাঠাইছে। পাঠানোর পর আমার আব্বা ওই দোকানদারে ফোন দিচ্ছে, ফোন দিয়ে বলে আমার ছেলে কি টাকা দিয়ে গেছে? বলে হ্যাঁ। তা আমার আব্বা বলে আমি একটা লোকের পাঠাইতেছি, ওই লোকের কাছে টাকাটা দিয়ে দেন। এবার এইখানে যে ছেলেগুলো আছে ওইখান থেকে একজনে তখন মোটরসাইকেল নিয়ে ওই আপনার দোকানে গেছে। দোকানে যাওয়ার পরে ওইখান থেকে দোকানে গেছে, দোকানে গেলে পরে ওই দোকানদার তখন ফোন দিচ্ছে, কয় এই ছেলে, পরে কথা কয় দিছে ছেলের সাথে। আমার আব্বা বলে হ্যাঁ, এই ছেলের কাছে টাকা দিয়ে দেন। পরে টাকাটা দিয়ে দিছে, টাকাটা নিয়ে আসছে। আসার পরে টাকাটা পাইছি, টাকাটা পাই রাত 2টার দিকে আব্বাকে তখন ছেড়ে দিছি। এবং আব্বাকে বলছে এই ঘটনা যদি কাউরে বলা হয়, স্বপ্ন জানি না আব্বার কী কী রেকর্ড করছে বা আব্বার কী করছে, এগুলো আমি জানি না। পরে আব্বাকে ছেড়ে দিয়ে টাকাটা তখন আমি পাইলাম। এখান থেকে ওই 5 লাখ থেকে 50,000 টাকা এই ছেলেগুলোকে দিয়ে দেওয়া হয়েছে, যারাই পুরো ঘটনাটার সাথে ছিল। বা ওই ছেলেগুলোকে, ওরা 5 জন ছিল, 10,000 টাকা করে 5 জনে 50,000 নিয়ে গেছে, আর ছিল 4.5 লাখ। এই 4.5 লাখ টাকা দিয়ে পরে আমি কি করলাম, যে কি করা যায় এখন এই টাকাটা দিয়া। এই 4.5 লাখ টাকা দিয়ে আমি তখন এই স্বপ্নকে আমি এবার পুনরায় আবারও বিয়ে করলাম। আবারও স্বপ্নের বিয়ে করলাম। বিয়ে করে আমি তখন স্বপ্নের সাথে থাকতেছি। এলাকার লোকে অনেক খারাপ বলতেছে, এই মামিরি নিয়ে সংসার করে, মামিরি নিয়ে থাকে, সবাই খারাপ কথাবার্তা বলে। এইটা বলার পর আমি তখন কী করলাম, এর মাঝে আমার নানিও কিন্তু মারা গেছে। আমি নানির খবরে মাঠে দিতে পারিনি, নানির জানাজাও যেতে পারি নাই, আমার মা আমারই যাইতে দেয় নাই। এখন এলাকার লোকজনে খারাপ কথা বলার কারণে আমি তখন স্বপ্নারি নিয়ে চট্টগ্রাম শহরে চলে আসছি। আসার পরে রেল লাইনের পাশে তখন ধরেন একটা দোকান দিছি, প্রথম একটা দোকান দিছি। স্বপ্না তখন গার্মেন্টসে চাকরি করতো, আমি তখন এই দোকানটা দিছি। দোকানটা দেওয়ার পরে দুজনে তখন সংসার করতেছি, মানে সংসার জীবন ভালোই কাটতেছে। কিন্তু স্বপ্নার ঘরে কোনো সন্তানাদি হয় না। আসলে আমার মামা এরপরে আরেকটা বিয়ে করছে। আমার মামা মানে আপনার স্বামী মামা এরপরে যে বিয়ে করছে, ওই ঘরে আমার মামার সন্তানাদি হয়েছে, ছেলে মেয়ে হয়েছে। তার মানে সমস্যাটা স্বপ্নার ঘরে কোনো সন্তান হয় না। এখন সন্তান যেহেতু হয় না, আমি রেল লাইনের পাশে একটা দোকান দিছি। দোকানটা দিয়া অল্প কিছুদিনের ভিতরে দোকানটার মধ্যে প্রচুর কাস্টমার, কারণ পিছনে একটা গার্মেন্টস ছিল এবং গার্মেন্টসের ছেলে মেয়ের এই দোকান থেকে খাইতো, মানে দোকানটা অনেক উন্নত হয়ে যায়, মানে মোটামুটি অনেক বড় হয়ে যায়। আমি এই 4.5 লাখ টাকা দিয়ে ব্যবসা শুরু করিয়া মানে প্রায় আপনার 7 থেকে 8 বছরের মতো ব্যবসা করি। এবং এই 7-8 বছর আমি স্বপ্নের সাথে থাকতেছি, আমাদের কোনো সন্তানাদি হয় না। এই 7-8 বছর কিন্তু আমার আব্বা বা আর কারোর সাথে আমার কোনো যোগাযোগ নাই, এলাকাতে কারোর সাথে কোনো যোগাযোগ নাই। এখনই 2025 সালে আসার পরে এনমেজ আবার করোনা গেল। করোনাতেও ঘরবন্দি ছিলাম, ব্যবসা বাণিজ্য টুকিটাকি করছি। তো এই দোকানটারে আমি পুরো দোকানের পুঁজি টুজি সব কিছু মিলে দোকানে প্রায় আপনার 10 লাখ টাকার মতো মালামাল আছে। এখন 10 লাখ টাকার মতো মালামাল থাকা অবস্থায় স্বপ্না কিন্তু গার্মেন্টসে চাকরি করতে, আবার ওই গার্মেন্টসের চাকরিও ছেড়ে দেয়। গার্মেন্টসের চাকরি ছেড়ে দিয়ে আমার সাথে থাকতেছে। এখন 10 লাখ টাকা থাকা অবস্থায়, মানে 10 লাখ টাকার মালামাল মানে আপনার আছে দোকানে। এই অবস্থার ভিতরে আপনার যেই মানে রেলওয়ে কর্তৃপক্ষের লোকেরা এই দোকানগুলো ভেঙে দিবে। এখানে যতগুলো দোকান আছে, আমার দোকানটা আরও কয়েকটা দোকান হয়ে গেছে পাশাপাশি, সবগুলো দোকান ভেঙে দিবে, কারণ এটা তো ভাসমান সরকারি দোকান। এখন দোকানটা ভেঙে দিবে, দোকানের মালামাল টালামাল সব কিছু নিয়ে আমি চিন্তা করতেছি যে আমি অন্য কোনো একটা জায়গায় শিফট হব, মানে এখান থেকে অন্য কোথাও দোকান খুলবো, দোকানগুলো আমার মালামালগুলো ওখানে নিয়ে আমি ব্যবসা বাণিজ্য করবো। এই অবস্থার মধ্যে স্বপ্না হঠাৎ করে আমার বলতেছে, ওই যে গার্মেন্টসে চাকরি করতো ওই গার্মেন্টসের কোন ভায়ারের সাথে ওর কথা হয়, এবং ওই ভায়ার থাকে হচ্ছে কি আপনার ইতালিতে। কেমনি পরিচয় আমি তো এগুলো জানি না। এখন আমার বলতেছে যে ওই ইতালির ভাইয়ের কাছে, মানে ইতালি ভাইয়ের মাধ্যমে ওই ইতালি চলে যাবে এবং যেতে তার 10 লাখ টাকার মতো লাগবে। আমারে বলে যে আমি পাসপোর্ট করব এবং আমার 10 লাখ টাকার মতো লাগবে। পাসপোর্ট অলরেডি করে আমারে বলে 10 লাখ টাকা লাগবো, তুমি এখন দোকানটা বিক্রি করে আর কোথাও দোকান খোলার দরকার নাই, এই টাকাটা আমাকে দিয়ে দাও, এটা দিয়ে আমি ইতালি চলে যাই। আমি ইতালি যাইয়া এরপর আমি তোমার নিয়ে যাবো, আমরা দুজনে একসাথে থাকবো। আমি তখন বললাম যে ইটালিতে তুমি যাওয়ার দরকার কি, তাহলে আমারে পাঠিয়ে দাও, তুমি তো আর যাওয়ার দরকার নাই, তুমি আমারে পাঠাও, আমি চাই, তোমার তো যাওয়ার প্রয়োজন নাই। এইটা বলার পর ও বলতেছে না, তুমি যেতে আরও বেশি টাকা লাগবে, আর আমি গেলে ওখানে কাজ পাবো, ওই আমার কাজ দিবে বা আমি কাজ জানি, আমি যাবে তোমারই নিয়ে যাবো, আমারও পাঠাইতে রাজি না। এই সংসার জীবনে শুরু হলো একটা নতুন ঝামেলা। এখন এই দিক দিয়ে সরকারি লোকেরা এসে দোকান ভাঙিয়ে দিবে, আমাকে হুমকি দিতেছে যে দোকান যদি না সরান দোকানের মালামাল সব নিয়ে যাবো আমরা। আর এদিক দিয়ে দোকানের মালামাল আমি বিক্রি করতে পারতেছি না, কারণ বিক্রি করলে ও টাকা নিয়ে যাবে। আর আরেকটা জিনিস দেখা গেলো যে আমি অন্য কোথাও দোকান দিতেও পারতেছি না। ওর কথাই একটা, বাংলাদেশে আমরা থাকবো না, বাংলাদেশে যা কয়েকদিন ছিলাম আর থাকবো না, এখন আমরা দেশের বাইরে চলে যাবো, আমরা দেশের বাইরে সেটেল হবো। ওর কথাই একটা, ও দেশের বাইরে চলে যাবে, দেশের বাইরেও সেটেল হবে। আমার কথা হইলো কেন দেশের বাইরে সেটেল হইতে হবে?
আমি চাইতেছি দোকানটা অন্য কোথাও নিয়ে যাওয়ার জন্য, কিন্তু অন্য কোথাও নিবে না, ও দেশের বাইরে চলে যাবে, আমারও দেশের বাইরে নিয়ে যাবে। সংসার জীবনে ভাই প্রচণ্ড রকমের ঝামেলা হইতেছে। এখন আমি এই বিষয়টা যার সাথে শেয়ার করি, অনেকে আমারে বলে এই টাকাটা তো তোর বউয়ের জন্যই পাইছস, স্বপ্নার জন্যই তো টাকাটা ফিরে পাইছিস, তো তোর বাবা টাকাটা মেরে দিত, তাই স্বপ্না তোর সাথে বেইমানি করবে না, যেহেতু 7-8 বছর সংসার করতেছে, ওই ইতালিতে গেলে তোর নিয়ে যাবে। আবার কেউ কেউ বলতেছে যে না, ওই ইতালিতে গেলে তোরে নিবে না, ও যদি ভালোই হবে তাহলে তোরে পাঠাইবো, ও যায় কেন? মানে ভাই এখন এমন একটা সমস্যার মধ্যে পড়ছি, আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। রেল লাইনের পাশের ওই দোকানে বসে আমি সবসময় আপনার গল্পগুলো শুনি। আমি আজকে 3 বছর ধরে আপনার গল্প শুনি, একটা গল্প 3 বছর আমি মিস করি নাই, প্রত্যেকটা গল্প শুনছি। আমি আপনার খুব ঘনিষ্ঠ একজন ভক্ত। এখন ভাই আমি আপনার কাছে জাস্ট জানতে চাই, আমার গল্প আপনি রেকর্ড করেন বা না করেন, আমাকে এই কথার উত্তরটা দেন যে আমি এখন কি করব। আমি কি দোকান বিক্রির টাকা আমার বউকে দিয়ে তার ইটালিতে পাঠাবো, নাকি আমি এখন যদি আমি তার ইটালিতে না পাঠাই, দোকান বিক্রির টাকা দিয়ে আমার সাথে সংসারও করবো না। ও ডিরেক্টলি বলে দিতেছে, কেউ বলে টাকা দেওয়ার জন্য, কেউ বলে না দেওয়ার জন্য। এর ভিতরে আমার দোকানটা আমি যদি 2-3 দিনের ভিতরে দোকানটা না ভাঙি বা দোকানের মালামালগুলো কিছু একটা না করি, তাহলে ট্রেনের কর্তৃপক্ষ লোকেরা, ট্রেন পুলিশে, আপনার রেলওয়ে পুলিশে আমার দোকানটার মালামালগুলো নিয়ে যাবে, চিজ করবে। এখন আমি কি করব ভাই, একটা পরামর্শ দেন, এবং খুব দ্রুত একটা পরামর্শ দেন ভাই, খুব দ্রুত। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ। এই পর্যন্ত চট্টগ্রামের ভাই রনির জীবনের, ছোট্ট রনি আজকে অনেকটা বড় হয়ে গেছে। আজকে চট্টগ্রাম শহরে ব্যবসা বাণিজ্য করতেছে, রেলওয়ের পাশে এক দোকান দিয়েছে। সেই দোকানদার 5 লাখ টাকার লটারি থেকে সে আজকে এতগুলো বছর থাকলো, খাইলো, চললো, ফিরলো, সব মিলিয়ে তার ধারণা মতো তার দোকানে এখন 10 লাখ টাকার মাল আছে। মানে 10 লাখ টাকায় পুরো দোকানটা কেনার জন্য মানুষ রেডি আছে। এখন তার প্রশ্ন, এই 10 লাখ টাকা দিয়ে দোকান বিক্রি করে সে কী করবে? কোনো এক জায়গায় নতুন করে দোকান খুলবে, নাকি এই টাকা দিয়ে স্বপ্নাকে বিদেশ পাঠাই দিবে? ও টাকা রে, টাকা এমন এক জিনিস ভাই, আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি, এই দুনিয়াতে যার যত বেশি টাকা তার তত বেশি অভাব। এই দুনিয়াতে যার যত বেশি টাকা তার তত বেশি অভাব। কেন জানেন? কারণ টাকা যত আপনার বেশি হবে, আপনার চাহিদা তত বাড়বে, আর চাহিদা যত বাড়বে আপনার খরচ তত বাড়বে, আর খরচ যত বাড়বে আপনার অভাব তত বেশি হতে থাকবে। এই দুনিয়াতে যে 5,000 টাকা মাসে ইনকাম করে ওরও অভাব, যে মানে প্রতি মাসে 5 কোটি টাকা ইনকাম করে ওরও অভাব। 5,000 টাকা যে ইনকাম করে তার অভাব কম, কিন্তু 5 কোটি টাকা যে ইনকাম করে তার অভাব আরও বেশি। টাকা বড় মারাত্মক জিনিস ভাই। কাগজে বানানো ওই টাকার যে কি ক্ষমতা, পৃথিবীতে সব কাগজ আপনার ডাস্টবিনে গেলেও ওই টাকায় বানানো কাগজ কখনো ডাস্টবিনে যায় না। এই টাকা, এই জন্য আমি আল্লাহকে সবসময় বলি, আপনারাও বলবেন যে আল্লাহ যাতে অতিরিক্ত টাকা না দেয়। কারণ অতিরিক্ত টাকা দিলে মানুষ থেকে পশু হয়ে যায়। কারণ মানুষের দুনিয়াতে সব কিছুর গরম সহ্য করতে পারলেও ভাই টাকার গরম সহ্য করতে পারে না। টাকার গরম সহ্য করা বড্ড কঠিন। তাই আল্লাহ যাতে সবাইকে সেই পরিমাণ টাকা দেয় যে পরিমাণে টাকার গরম আমরা সহ্য করতে পারি, টাকা দিয়ে আমরা খারাপ না হয়ে যাই। যাই হোক, আমি রনির গল্পে যাই, রনির প্রসঙ্গে যাই। দেখেন, আমার দৃষ্টিতে সাফ কথা না, আমি বুঝলাম এই টাকা স্বপ্নার কারণেই রনি পাইছে, বা স্বপ্নার কারণেই রনি টাকাটা ফিরে পাইছে, বা স্বপ্না আজকে 8 বছর ধরে রনির সাথে ছিল, স্বপ্না কেন বেইমানি করবে? তারপরও আমার কাছে মনে হচ্ছে না, এখন কেন না, এই যুক্তি আমি দিব না। আমি ওকেও ইমেলে বলেছি, আমাকে গতকালকে গল্পটা পাঠিয়েছে, আমি গল্পটা পড়ে ওকেও বলেছি যে না, শুধু বলেছি না, টাকা দিবেন না। এখন আপনারা কি বলবেন, আপনাদের মন্তব্যও পড়বে। আমি বলেছি যে আজকে আমি তোমার গল্প রেকর্ড করব, তুমি গল্পের কমেন্টগুলো দেখো, মানুষ কী বলে, এবং তাদের পরামর্শ অনুযায়ী তুমি কাজ করো। তাই আপনাদেরকেও বলি, আপনারা কমেন্ট করবেন, এবং আপনাদের কমেন্টের মাধ্যমে রনি তার জীবনের একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারবে। এই ছেলেটা আসলেই ইতিম, তার দুনিয়াতে কেউই নাই। এই 10 লক্ষ টাকা ছাড়া তার এই পৃথিবীতে আপন আর কিছুই নেই। 10 লক্ষ টাকা যদি তার জীবন থেকে চলে যায়, সে ভিক্ষা করেও ভাত পাবে না। তাই সবাইকে অনুরোধ করবো, আপনার একটা কমেন্টের মাধ্যমে রনিকে একটা সঠিক পথ দেখিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায়। ইনশাল্লাহ দেখা হবে অন্য দিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।